করতে পারি, হ্যাঁ। হেই সাদ, কি খবর, কেমন আছো? এই তো ভালো আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। সো এটা আমাদের এই চ্যানেলের থার্ড পডকাস্ট, বা থার্ড পডকাস্ট হলো এটা আসলে ওয়ান অফ দ্য আমাদের পডকাস্টের যে মেইন উদ্দেশ্য, আমেরিকান এই ফন জার্নির মেইন উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমেরিকাতে স্টুডেন্ট ভিসায় আসা যায় স্কলারশিপের মাধ্যমে, ফান্ডিং নিয়ে। তো আজকের আমাদের পডকাস্টের টপিক হচ্ছে যে কিভাবে ইউএসএতে ফান্ডিং নিয়ে আসা যায় মাস্টার্স বা পিএইচডিতে। সো আজকে আমাদের গেস্ট হিসেবে আছে ডক্টর আবদুল্লাহ আল সাদ। সো এই চ্যানেলের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পডকাস্ট হতে যাচ্ছে এটা, কারণ আসলে টেকনিক্যালি এর আগে দুইটা পডকাস্ট হলো, ওগুলার টপিক কিন্তু এই ফোন জার্নি থেকে একটু ডিফারেন্ট ছিল। হ্যাঁ, হুম। রিলেটেড বাট একটু ডিফারেন্ট ছিল আর কি। সো সাদ, তুমি আসলে তোমার পরিচয় দিয়ে শুরু করো, আর এবং তোমার F1 জার্নি, আমেরিকাতে F1 জার্নি দিয়ে কিভাবে স্টার্ট হয়েছে সেটা আমাদের সাথে শেয়ার করো। হ্যাঁ, থ্যাংক ইউ তানভীর, তোমার ইনভাইটেশনের জন্য। সো তো আমার পরিচয় হচ্ছে, আমি একজন প্রকৌশলী পেশায়। বর্তমানে আমি একটি কোম্পানিতে আছি ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ার হিসেবে। অ্যান্ড আমার পিএইচডি ছিল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং উপরে পার্ডু ইউনিভার্সিটি থেকে। অ্যান্ড আমার একটা মাস্টার্সও আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উপরে ইউনিভার্সিটি অফ টলিডো থেকে। আর আমার বাংলাদেশে আমি আন্ডারগ্র্যাড করেছি বুয়েট থেকে নেভাল আর্কিটেকচার মেরিন ইঞ্জিনিয়ারিং উপরে। সো আমার F1 জার্নি যদি সংক্ষেপে বলতে চাই, কারণ গল্প তো অনেক বড়। তো সংক্ষেপে যদি বলি, সেটা শুরু হয় হচ্ছে 2018-তে। কিন্তু 2018-তে আমি ফার্স্ট ইউএসএতে আসি মাস্টার্স করার জন্য। এখন তো 2024 সাল, 25 সাল, অলমোস্ট মানে 6 বছর, 6.5 ইয়ার্স অলমোস্ট হয়ে গেছে আর কি। তো আমি গ্র্যাজুয়েট করি বুয়েট থেকে 2017 সালে। তো 2017 সালে বুয়েট থেকে গ্র্যাজুয়েট করে তখন আমার মাথায় আর কি ক্যারিয়ার প্ল্যান হিসাবে তিনটা অপশন ছিল, যে আমি এক, আইদার বিসিএস দিব; দুই, আইদার ডিফেন্সে যাব ইঞ্জিনিয়ার হিসেবে; আর তিন, আমি বাইরে আসবো বিদেশে পড়াশোনা করতে। তো এক আর দুই কোনো কারণে, বিভিন্ন কারণে ম্যাটেরিয়ালাইজ হয় নাই। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি হচ্ছে বিভিন্ন মানে তিনটা প্রিপারেশন একসাথে নিতেছিলাম, যে যেটা হবে সেটা করব। এটা কি মানে আমার, গ্র্যাজুয়েশনের পরে? হ্যাঁ, গ্রাজুয়েশনে ওয়েল, প্রিপারেশনটা আরো আগের থেকে, ধরো। হ্যাঁ, এটা আমি কিউরিয়াস ছিলাম, কারণ আসলে দেশের বাইরে আসার প্রিপারেশন বা এই ধরনের প্রিপারেশন কিন্তু আমরা গ্র্যাজুয়েশনের আগে থেকে নেওয়া স্টার্ট করি। রাইট, রাইট, হ্যাঁ। তো গ্রাজুয়েশনের আগে থেকেই কিছু না কিছু প্রিপারেশন নেওয়া ছিল, বাট এখন কথা হচ্ছে কি, ওই সময় আসলে মানে এতটা শিওর ছিলাম না যে, বা এতটা কনফিডেন্ট ছিলাম না যে আমি আসলে অ্যাপ্লাই করলে আমার হবে। হ্যাঁ, তার উপর ফুললি ফান্ডেড অ্যাডমিশন, হবে কি হবে না সেরকম অতটা কনফিডেন্স ছিল না। তো আমি এরকম দুই তিনটা ক্যারিয়ার পাথ প্ল্যান করে রাখতেছিলাম, বাট এর বাইরে আমি অন্য কোথাও সময় দিচ্ছিলাম না। যে আইদার আমি জিম করতেছি জাস্ট ডিফেন্সে যাওয়ার জন্য, ওদিকে যদি বিসিএস এ পড়া লাগে তো সেটা পড়তেছি, আর না হচ্ছে আমি জিআরির জন্য পড়তেছি। তো যাই হোক, আমি অত গল্প কি পুরোটা বলবো কিনা আমি জানি না, মানে স্প্যান হবে কিনা। তুমি শেয়ার করতে পারো, মানে তোমার মেন্টাল সিচুয়েশন কিরকম ছিল সেটা শেয়ার শিওর, শিওর। করতে পারো, কারণ আচ্ছা। আসলে বেসিক্যালি আমাদের এই ভিডিওটা, মানে এই পডকাস্ট চ্যানেলটা স্টার্ট করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আসলে ইউটিউবে কিন্তু অনেক ভিডিও এরকম আছে, হ্যাঁ, মানুষজন কিন্তু আসলে এরকম অনেক ভিডিও আছে যে 5-10 মিনিটের মধ্যে বলে যে কিভাবে আইএলটিএস ছাড়া বিনা খরচে আমেরিকাতে পড়তে আসবেন, বা এরকম অনেক ধরনের ক্লিক বেট টাইপের টপিক টপিক এগুলো সবকিছু থাকে। কিন্তু আমার রাইট। কাছে মনে হয় এগুলো আসলে এত শর্ট ভিডিওর মধ্যে একটা মানুষকে প্রপারলি আসলে গাইডেন্স দেওয়া পসিবল না, এর থেকে বেটার রাইট, হয়। আর আসলে আমরা গাইডেন্স দেওয়ার কে, প্রত্যেকের স্টোরি কিন্তু ডিফারেন্ট, তাই না? রাইট। তো আমার কাছে মনে হয় যে আমরা যদি সবাই আমাদের সবার F1 জার্নি, কিভাবে আমরা ফান্ডেড স্কলারশিপে ইউএসএ তে আসছি এবং আমাদের পড়াশোনা কমপ্লিট করে কিভাবে আমাদের ক্যারিয়ার স্টার্ট করছি, এই স্টোরিগুলো যদি আমরা শেয়ার করি, এবং হুম। আমাদের মেন্টাল সিচুয়েশন কিরকম ছিল, আমরা তখন কি চিন্তা করতেছিলাম, কোন স্টেপের পরে কোন স্টেপে গেলাম, হ্যাঁ, আচ্ছা। সবকিছু যদি আমরা শেয়ার করি, তাহলে কিন্তু আহ, ধরো একজনের স্টোরি হয়তো বা কারোর সাথে রিলেটেবল নাও হইতে পারে, কিন্তু ধরো আমাদের সবার স্টোরি যদি আমরা একটা একটা করে শেয়ার করি, হুম, হুম। তাহলে কিন্তু আসলে অডিয়েন্সরা তারা ইন্সপায়ার্ড হবে, তারা মনে করবে যে হ্যাঁ, না, আমারও তো এরকম ভাবে, আমিও তো এখন এরকম সিচুয়েশনে আছি, ওয়াই নট, এক্স্যাক্টলি। আমারও ট্রাই করা উচিত। সো তুমি তোমার মেন্টাল সিচুয়েশন এভরিথিং সবকিছু নিয়েই বলো, শেয়ার করো আর কি, জার্নিটা শেয়ার করো। অফকোর্স। নট জাস্ট একাডেমিক পার্ট, বা তুমি হ্যাঁ, কিভাবে হ্যাঁ। চিন্তা করতেছিলা, বা তোমার ওই রাইট। ওই সময় যদি ফ্যামিলির কোনো ধরনের থাকে, অনেক সময় থাকে না, ফ্যামিলি থেকে বলে হ্যাঁ, এটা সেটা, এটা করো সেটা করো, মানে এই ধরনের সিচুয়েশন গুলো তুমি চাইলে শেয়ার করতে পারো।
অফকোর্স। হ্যাঁ, তো তাহলে শুরু থেকেই বলি আর কি। তো আমাদের তো বুয়েটের একটা জিনিস তো জানো যে বুয়েটের স্টুডেন্টদের মধ্যে একটা কাইন্ড অফ মানে প্যাসিভ বলো বা সুপ্ত একটা ইয়া থাকে যে হ্যাঁ বাইরে যাবে, জিআরই দিবে বাইরে যাবে, এটা একটা কাইন্ড অফ। তার মধ্যে আবার হুম একটা হুম মানে শ্রেণী বৈষম্য থাকে, যারা মনে করো হাই সিজিপে, তারা কাইন্ড অফ বাই ডিফল্ট ধরে নেয় যে না আমরাই বাইরে যাব, তোমরা হচ্ছে ইয়া লো ক্লাস, তোমরা মানে আন্ডার ডগ। তো আমি কাইন্ড অফ ছিলাম যে, আমি বললাম না আমার সিজিপি এর রেঞ্জ, বাট মানে খুব বেশি হাইও না, হ্যাঁ 3.5 এর কাছাকাছি এরকম একটা সিজিপি, ঠিক আছে। থ্যাংক ইউ এটা শেয়ার করার জন্য, কারণ আসলে একটা রেঞ্জ লাগে কিন্তু আসলে, যেহেতু রেঞ্জ, আমরা টেকনিক্যাল ব্যাপারে রাইট, আলোচনা হ্যাঁ। করতেছি। আর একটা আহ, ব্যাপার হচ্ছে যে ধরো আহ, ওই যে বলতেছিল আর কি, আহ, ওই যে অনেকের ইচ্ছা থাকে আর কি যে দেশের বাইরে পড়ার। হ্যাঁ, আমি অনেককে দেখছি থার্ড ইয়ার থেকে জিআরই পড়তেছে, হ্যাঁ, হ্যাঁ, অনেকে ফার্স্ট ইয়ার থেকেও পড়ে, বাট ওটা আবার ডিফারেন্ট কেস। দ্যার ইজ নাথিং রং উইথ দ্যাট। ওই যে আগে আমাদের বাংলাদেশে বিগ বুক পাওয়া যেত, এখনো তো বিগ বুক জিআরই চলে বিগ বুক কিনা ওইটা জানি না। সিলেবাস চেঞ্জ করার পরে এখন আর হ্যাঁ, ইররেলেভেন্ট। হ্যাঁ রেলেভেন্ট, বাট অনেকে এখন তো তখনও সবাই, প্র্যাকটিস করতো, হ্যাঁ তখনও এখন ওটা সবাই যে মাগুসে মাগুসে মাগুস, অ্যাকাউন্ট খোলে, হ্যাঁ, মাগুসে হ্যাঁ, অ্যাকাউন্ট খোলে মক পরীক্ষা দেয়। মক পরীক্ষা দেয়, হ্যাঁ তখনও একটু একটু ছিল। বাট তখন ওই যে বিগ বুক কেনা হইতো বিভিন্ন রকম, কি বলে ওই যে ভোকাবুলারি বইগুলো নীলক্ষেত থেকে, আমি এরকম গাঁথি থাউজেন্ড না 3000 স্মার্ট ওয়ার্ড না কি যেন এরকম বই ছিল ওয়ার্ডস, আর কি। হ্যাঁ কত কিছু হ্যাঁ। আছে। তো তো আমি হচ্ছে ফোর্থ ইয়ারের শুরুর দিকে আমি বই কিনে আনছি, কিন্তু ওই পড়াটা হয় না আর কি। হ্যাঁ, ফোর্থ ইয়ারে পড়াশোনা আছে, সিজিপি উঠাইতে হবে, ওই চিন্তা ভাবনা আছে, ফাইনাল ইয়ারে থিসিস আছে, বহুত রকম চিন্তা, তাই না। তো আমরা আবার জব মানে বই, তখন আমরা আবার সেশন জ্যামে পড়ে গেছি, so আমরা আবার একটু পিছিয়ে গেছি। তার মধ্যে চ্যালেঞ্জ যেটা আমি ছিলাম, আমি যে বললাম যে নেভাল আর্কিটেকচার মেরিন ইঞ্জিনিয়ারিং, তো এই ডিপার্টমেন্টটা থেকে সাধারণত ওই সময় ইউএস এর অ্যালামনাই খুব একটা পাওয়া যেত না, ঠিক আছে। সো ইউএস এর অ্যালামনাই যেহেতু পাওয়া যেত না, তো আমাদের কাছে কোনো রেফারেন্স ছিল না যে কাকে জিজ্ঞেস করব কাকে ধরবো। খুব অল্প লোকজন ছিল, ঠিক আছে, খুব বেশি রেফারেন্স ছিল না। তো আমরা কাউকে জিজ্ঞাসা তেমন করার মতো ভাইটাই পাইনি। তা তো সুবিধার কথা হচ্ছে যে আমাদের 2017 সালেই খুব সম্ভবত 2-3 জন ভাই, এবং 2016 সালে দিয়ে কিছু ভাই তারা আবার বাইরে গেছে। তো বাইরে গিয়ে ইয়ে তারা থেকে নেম নেম থেকে না, নেভার নেম থেকে, নেভাল অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং হ্যাঁ থেকে আছে। রাইট, নেম থেকে বা অন্যান্য আর এটা ডিপার্টমেন্ট। এটা একটু জাস্ট যারা তোমার অনেক অডিয়েন্স আছে তারা হয়তো বা অনেকে নাও জানতে পারে, নেভাল অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে একটু জাস্ট একটু ছোট করে বলে দাও আর কি, যে এটা আসলে মানে তারা কি নিয়ে কাজ করে। ওকে, ওকে, হ্যাঁ ফর শিওর। সো বুয়েটে তো এখন কতটা ডিপার্টমেন্ট আছে জানি না, বাট আমাদের সময় এরকম 9-10টা ডিপার্টমেন্ট ছিল, তার মধ্যে একটা ডিপার্টমেন্ট হচ্ছে নেভাল আর্কিটেকচার মেরিন ইঞ্জিনিয়ারিং। তো আমাদের বেসিক মানে আমাদের ট্রেড এর বেসিক যেটা ছিল সেটা হচ্ছে যে শিপ ডিজাইন করা, জাহাজ ডিজাইন করা, জাহাজের নকশাগুলো ডিজাইন করা, অ্যান্ড জাহাজ ম্যানুফ্যাকচার করা আর কি। তো কাইন্ড অফ বলা যায় জাহাজের সিভিল ইঞ্জিনিয়ার, খুব সহজে যদি বলি। এটা অনেকে এটার সাথে জাহাজের সিভিল ইঞ্জিনিয়ারিং, বাট আমার কাছে মনে হয় যে আসলে তোমার কারিকুলামের দিক দিয়ে, তোমার একাডেমিক কারিকুলামের দিক দিয়ে এটা মনে হয় মেকানিক্যালের একটা হ্যাঁ, কাইন্ড অফ একটা শাখা মেকানিক্যালের, বলা যেতে পারে কি। মেকানিক্যালের মানে এটা কাইন্ড অফ একটা মিক্স, বুঝতে পারছো। সো লাইক অ্যারোনটিক্যাল তো আছে, অ্যারোনটিক্যাল তো হচ্ছে ডিরেক্টলি মেকানিক্যাল থেকেই আসছে। হ্যাঁ। কাইন্ড অফ, বাট অ্যারোনটিক্যালের যেমন আরেকটা পার্ট আবার এভিওনিক্স, আবার ইলেকট্রনিক্স এর সাথে রিলেটেড। হুম হুম। তো আমাদের এটাও কাইন্ড অফ বলতে পারো মিক্স আর কি। হ্যাঁ, কিছুটা ছিল মেকানিক্যাল, কিছুটা ছিল মেটালার্জি, কিছুটা ছিল আইপি, কিছুটা ছিল ইলেকট্রিক্যাল, সবই মিক্স মিক্স মানে করে জাহাজ বানাইতে যা যা লাগে আর কি, জাহাজ বানাইতে। বানাইতে তোমার স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি যেমন লাগে, এট দ্য সেম টাইম তোমার এক্স্যাক্টলি, হচ্ছে হ্যাঁ, জাহাজটা এফিশিয়েন্ট হবে কিনা, বার্নৌলিস থিওরাম টিওরাম এগুলা হ্যাঁ, মেনটেন যা করবে আছে। কিনা, মনে হয় ভুল বলছি। না, বার্নৌলিস থিওরাম ঠিক আছে, এটা এই যে হ্যাঁ। হ্যাঁ, হাইড্রোডাইনামিক্স একটা থিওরি। হাইড্রোডাইনামিক্স ইয়ে করতে হবে, ঠিকই হ্যাঁ। আছে। হ্যাঁ, মানে আমাদের এক্স্যাক্টলি। মানে অনেকগুলো সাবজেক্ট যেটা দেখা যেত মেকানিক্যালের সাথেও মিলতেছে, আবার সিভিলের সাথেও মিলতেছে। সো এরকম আর কি মিশেল করে একটা সাবজেক্ট। বাট মেইন কথা হচ্ছে যে আমাদের জবগুলো মানে জব মানে আলটিমেটলি পাশ করে ছেলে পেলে কোথায় যায়, তো শিপইয়ার্ডে জব করতে যায়, আর হচ্ছে ডিজাইন হাউসগুলো, এই দুইটা জায়গায় হচ্ছে আমাদের জব ছিল। আর হচ্ছে নেভিতে ছিল জব, নেভিতে তোমার হচ্ছে এই ইঞ্জিনিয়ার হিসেবে নেভাল আর্কিটেক্ট। তো আমাদের পাশ করলে আমাদেরকে বলা হয় নেভাল আর্কিটেক্ট, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়লে তাদেরকে বলে সিভিল ইঞ্জিনিয়ার, আমাদেরকে বলা হয় নেভাল আর্কিটেক্ট। তুমি ইয়া দেখছো কিনা জানি না, টাইটানিক মুভিতে দেখছো কিনা জানি না, হ্যাঁ সেখানে কিন্তু দেখছি। একটা ক্যারেক্টার ছিল নেভাল আর্কিটেক্ট, যিনি জাহাজটি হ্যাঁ। ডিজাইন করছেন, তিনি ওখানে ছিলেন। তো হুম।
আহ, ওই জিনিসটা দেখার পর হ্যাঁ, আমার একটা জাহাজের সাথে সাথে সেও আর কি বের সেও হয় কিন্তু না। ছিল, হ্যাঁ। হ্যাঁ, সে হ্যাঁ, রোজকে বলে আই ফেল ইউ গাইস বা এরকম কিছু একটা বলে আর কি খুব। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো আমার কাছে তখন ইন্টারেস্টিং লাগছিল যে আমি তো ঢাকা বরিশাল, আমার বাড়ি বরিশাল, তো ঢাকা বরিশাল হুম। আসা যাওয়া করতে করতে আমার জাহাজের প্রতি বা ওয়াও, সা- এটা জানতাম না, এটা তো ধরো তোমার একটা নিউ ইনফরমেশন। হ্যাঁ, মানে আমার একটা ইন্টারেস্ট তোমার ছিল যে লঞ্চে চড়ে অভ্যাস আছে, রাইট? আচ্ছা। হ্যাঁ, লঞ্চে চড়ে অভ্যাস আছে। আমার এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগতো যে এত বড় একটা জিনিস পানিতে কিভাবে ভাসে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, এত এত জাহাজ, হুম। এই জিনিসটা আমার পড়ার খুব ইন্টারেস্ট। তো সেই ইচ্ছা থেকেই আমি আসলে অ্যাডমিশন টেস্ট দিয়ে যখন চান্স পাই, তখন এই সাবজেক্টটা আমার আসে, তখন আমি এই সাবজেক্টটা চুজ করি আর কি পড়ার জন্য। এবং ইট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং আপস অ্যান্ড ডাউনস জার্নি, বাট মানে আই লার্ন এ লট অ্যাকচুয়ালি। তো যেটা বললাম যে অন্যান্য ডিপার্টমেন্ট থেকে যেমন তো এই তো গেল নেভাল আর্কিটেকচার। তো তখনকার সময় অনলি বুয়েটেই ছিল, অন্য কোনো জায়গায় ছিল না। এখন তো বিভিন্ন জায়গায় খুলে ফেলছে এই ডিপার্টমেন্ট, স্টুডেন্ট বাড়ছে। সো আমাদের জন্য মানে চাকরির অপশন ছিল এই তুমি আইদার শিপইয়ার্ডে জব করবা, না হয় এই মেরিন হাউস বা ডিজাইন হাউসে জব করবা, নাহলে নেভিতে ঢুকবা নেভাল আর্কিটেক্ট হিসেবে, আর না হয় ফিল্ড চেঞ্জ করে অন্য কিছু করবা। তো যাই হোক, অনেক আগের কথা, তো সব ফিলিংসগুলোর কথা মনেও নাই, বাট আমাদের জন্য জব পাওয়াটা অনেক সময় চ্যালেঞ্জিং ছিল ইন এ সেন্স যে ভালো স্যালারি জব। বাংলাদেশে ইন্ডাস্ট্রি এখনো ডেভেলপ করে নাই এত ভালো। ওইটাই একটা সময় ছিল, বাট কোনো কারণে একটা ওই যে 2008-এর ইকোনমিক ডাউনটার্নের কারণে শিপইয়ার্ডগুলো অনেকগুলো পথে বসে গেছিল। হুম। অ্যান্ড এর কারণে হচ্ছে জব মার্কেটটা ইম্প্যাক্টেড হয় ওই সময় আর কি। তো যাই হোক, আর আমার আসলে ইচ্ছা ছিল না যে শিপইয়ার্ডে গিয়ে জব করা, ওটা আমার ভালো লাগতো না। তো আমি মানে অ্যাটলিস্ট মানে আমার জন্য ক্যারিয়ার ওই যে তিনটা জিনিস যেটা বললাম, যে আইদার বিসিএস দিব, না হয় নেভিতে ঢুকবো, আর না হয় আমি বাইরে যাব, মানে ওয়ান অফ দ্য থ্রি আর কি, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। তো আর বিসিএস দেওয়ার কারণটা হচ্ছে যে নট জাস্ট লাইক বিসিএস, বিকজ আমার ফ্যামিলিতে বিসিএস অফিসার আগে ছিলেন, আমার পিতা বিসিএস অফিসার ছিলেন। তো তাকে দেখে আমার একটা ইন্টারেস্ট ছিল যে না, বিসিএসটা দেওয়া যেতে পারে আর কি। আর হচ্ছে আর বাইরে যাওয়া তো বাইরে যাওয়া, যে আমার একটা রিসার্চ করার একটা সুপ্ত বাসনা ছিল। কিন্তু হুম। আমি যে রিসার্চ করতে পারবো এমন কোনো আইডিয়া আমার ছিল না, কোনো পেপারও আমার হয় না আন্ডার গ্র্যাডে। কোনো রকম কিছু ছিল না, আমার কোনো রিসার্চ ব্যাকগ্রাউন্ডই ছিল না, কোনো রকম প্রোফাইলও ছিল না। তার মধ্যেও যেটা কথা থাকে যে তোমার সঙ্গী সাথী যদি ভালো হয়, আছে না ওই যে আহ, হাদিস হাদিস শরীফে একটা কথা আছে, তুমি যদি আতরওয়ালার সাথে বন্ধুত্ব করো তাহলে তোমার গা থেকে আতরের গন্ধ আসবে, আর তুমি যদি কয়লাওয়ালার সাথে বন্ধুত্ব করো তাহলে তোমার গা থেকে কয়লা কয়লা পাওয়া যাবে আর কি। তো আমার এক বড় ভাই ছিলেন, তো ওই ভাই এখন ইয়াতে পিএইচডি করতেছেন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে। তো ওই সিনিয়র ভাই, ওনাকে আমি সি অফ করতে গেছিলাম যে উনি আমেরিকা চলে আসতেন, উনি তখন ফান্ডিং পেয়ে আমেরিকা আসতেছেন আর কি। আমার গ্র্যাজুয়েশনের হয়তো 1 বছর বা 6 মাস আগে, এরকম একটা সময়। তখন উনি আইসা, মানে ওনাকে যখন আমি সি অফ করতে গেছি, তো সি অফ করার মানে শেষে উনি বাসার নিচে নামছে আমাকে জাস্ট বিদায় দেওয়ার জন্য। আমার তখন টার্ম ফাইনাল পরীক্ষা চলতেছিল, তো এর মধ্যে ওনাকে জাস্ট দেখা করতে গেছিলাম। তো উনি আমাকে বলছে যে সাদ, তুমি আর যাই করো, জিআরইটা দিয়ে দাও। কারণ জিআরই দেওয়াটা একটা বিগ ডিল ছিল আর কি তখন, ঠিক আছে। হুম। হুম। আহ, তো জিআরইটা আর যাই করো, জিআরইটা দিয়ে দাও, যা হওয়ার হবে। হ্যাঁ, তুমি পারবা, ভালো করবা, তুমি জিআরইটা দিয়ে দাও। এর আগ পর্যন্ত জিআরই বই আমার ছিল, সবই ছিল, কিন্তু আমার ওই কনফিডেন্সটা ছিল না জিআরই দেওয়ার মতো, ঠিক আছে। হুম। হুম। তো ভাই যখন বলল কথাটা, তখন ভাইয়ের কাছ থেকে কথাটা শুনে আমি পরের দিনই ওই ডাচ বাংলা ব্যাংকে গেছি অ্যাকাউন্ট খুলতে। তখন আমাদের ওই ক্রেডিট কার্ড ওগুলো ছিল না, ওই যে ভার্চুয়াল কার্ড করানো লাগতো, এই সেই। তো যাই হোক, অনেক দৌড়াদৌড়ি করা লাগছে ওই কাজটার জন্য। তো ভার্চুয়াল কার্ড সো খুলে মুলে ক্রেডিট কার্ড বা ভার্চুয়াল কার্ড এটা খোলার মেইন উদ্দেশ্য হচ্ছে ইউএসএ তে তুমি যদি অ্যাপ্লাই করতে চাও, তো তোমার হচ্ছে একটা কার্ড হ্যাঁ, লাগবে। সেই কার্ড নাম্বার থেকে ইউএসএ তে মনে হয় 75 to 150, ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ভ্যারি করে, এরকম একটা পেমেন্ট করতে হয়। তো এক্স্যাক্টলি, হ্যাঁ। সেইটা বাংলাদেশে তো ক্রেডিট কার্ড তখন এতটা অ্যাভেলেবল না, এখন এখন হয়তো বা অ্যাভেলেবল। তখনও হ্যাঁ, মানে তখনও ছিল, বাট ওইটা ওই ইনফরমেশনটা এত জানাও ছিল না, সবাই ক্রেডিট কার্ডও পাইতো না। ধরো সিটি ব্যাংকের একটা কার্ড ছিল, ওটাও ইউজ করা যেত। সো হুম। আমি হুম। ওটা জানতাম না, আমি তখন ভার্চুয়াল কার্ডের নাম শুনতাম। তো হুম। ভার্চুয়াল কার্ড নিয়ে আসছি, কারণ তো তোমার $250 দিয়ে তোমার জিআরই রেজিস্ট্রেশন করতে হবে। দ্যাট হুম। ওয়াজ হুম। দ্য ফার্স্ট, মানে কি বলতো, বড় একটা কস্ট আর কি। তো হ্যাঁ। আমি মানে 3 মাস ব্যবধান রেখে আমি জিআরই ডেটটা নিয়ে নিলাম আর কি। তো জিআরই ডেটটা নিয়ে, তো নিলাম, তো মোটামুটি পড়লাম, বাট অত ভালো প্রিপারেশনও ছিল না।
3 মাসে আর কি প্রিপারেশন হয়। মানে টুয়ার্ডস দ্য এন্ড, মানে যখন জিআরই পরীক্ষাটা ঘনায় আসতেছিল তখন ভাবলাম যে আমার ভার্বাল খুব একটা ভালো হবে না, আমি হচ্ছে কোয়ান্টে ম্যাক্সিমাইজ করার ট্রাই করি। তো আমি এরপরে কোয়ান্টের উপরে অনেক এফোর্ট দিলাম। সো লাইক কোয়ান্ট হচ্ছে যেটাতে আসলে মেনলি ম্যাথের যে ইয়েগুলো থাকে, রাইট? এক্স্যাক্টলি, ইয়েস। সো হ্যাঁ, তো জিআরই পরীক্ষার হচ্ছে 3টা পার্ট, হচ্ছে রিটেন, দেন হচ্ছে ভার্বাল, দেন কোয়ান্ট। তো এখন আর ওই ডিটেলস আর না যাই, বাস এইটুকু বলি। হ্যাঁ, মানে আরেকটা ব্যাপার হচ্ছে যে জিআরই এক্সামটা ইউএসএ তে ফান্ডেড অ্যাপ্লিকেশন, মানে আমি যদি মাস্টার্স বা পিএইচডিতে অ্যাপ্লাই করতে চাই কিছু রিকোয়ারমেন্ট আছে। ফার্স্ট হুম, অফ অল আমার সার্টেন একটা সিজিপিএ থাকতে হবে। রিকোয়ারমেন্টটা এত মানে হাই না, মোটামুটি ওরা জাস্ট একটা মেনটেন করার জন্য রাখে। তারপর আমার একটা আমার যে ইংরেজিতে আমার যে দক্ষতা আছে সেটার জন্য আইদার টোফেল বা আইএলস এরকম একটা আমার রিকোয়ারমেন্টস লাগে। পাশাপাশি আহ, আসলে আমরা তো ইঞ্জিনিয়ার, তো ইঞ্জিনিয়ারদের আসলে আমাদের আসলে কি বলবো, কমন সেন্স বলো বা অ্যাপটিটিউড টেস্ট বলো বা এরকম একটা মানে ইয়ে টেস্টের একটা ইয়ে হচ্ছে আন্ডার গ্রেডের জন্য হচ্ছে সেট, এসএটি। হুম, আর হুম, গ্র্যাজুয়েটদের জন্য যারা অলরেডি ব্যাচেলর করে ফেলছে তাদের জন্য হচ্ছে জিআরই। তো এইটা হুম। লাগে, এটা মানে এখন মনে হয় কিছু কিছু জায়গায় ওয়েভ করছে, বাট ইলেকট্রিক্যাল বা কম্পিউটার সায়েন্স বা মোটামুটি যত ইঞ্জিনিয়ারিং আছে সব কিছুর জন্যই হচ্ছে জিআরই জিনিসটা কাইন্ড অফ লাইক একটা রিকোয়ারমেন্ট। জিআরই জিনিসটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। হ্যাঁ, তো যাই হোক, আর ওই সময় তো জিআরই এখন যেমন বললে অনেক জায়গায় ওয়েভ করছে, তখন ওইটা কল্পনার মধ্যে ছিল না তখন। মানে আমেরিকা মানে জিআরই, জিআরই মানে আমেরিকা, এটা হ্যাঁ, মানে একটা মানে এটা মানে অবিচ্ছেদ্য। কোভিডের সময় কিছুটা কোভিডের সময় ইয়ে অনেকটা ছিল করছিল। অনেক জায়গায়। সো তো যাই হোক, আমি জিআরই আলটিমেটলি দিয়েই দেই। আমি আমার আর একটা ফ্রেন্ড দুইজন মিলে প্রিপারেশন নিতেছিলাম। পরে ওই ফ্রেন্ড দেখা যায় সে পিছাচ্ছে পরীক্ষা, আর আমি কই না, আমি আর পিছাবো না, আমি পরীক্ষা দেওয়ার কাজ দিয়ে দিই। তো এরকম আর কি পরীক্ষা টরীক্ষা দিয়ে দিলাম। আমি স্কোর পাইছিলাম 315। আমি ভাবলাম যে এটা 330ও না, আবার 305ও না, 315 ইটস গুড এনাফ। হুম তো হুম। এরপরে আমি আবার সো তুমি আইএলস এর 315 পাইছো, রাইট? 315, থ্রি ওয়ান হ্যাঁ, ফাইভ তো যথেষ্ট। মানে মোটামুটি যত মিডিয়াম ক্যাটাগরি ইউনিভার্সিটি আছে সেগুলোতে রিকোয়ারমেন্ট হচ্ছে মোস্ট প্রবাবলি 300-র আশেপাশে, 305 বা এরকম হুম, আশেপাশে। সো তুমি যদি 315 পাওয়া মানে হচ্ছে আহ, মানে এটা খুব রেসপেক্টেবল একটা স্কোর। হ্যাঁ, মানে যথেষ্ট রেসপেক্টেবল স্কোর। এবং এখানে একটা কথা বলে রাখা উচিত যে কোয়ান্টে এক্সামগুলা আমরা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে তারা মোটামুটি আমরা আসলে ভালোই মার্কস পাই। বাট জিআরই যে ভার্বাল যেটা আছে সেটাতে যে লেভেলের ইংলিশ জানা লাগে, হুম, আহ, হুম। এটা খুবই ডিফিকাল্ট। ইভেন ইংলিশ মিডিয়াম থেকে যারা আসে তাদের জন্য এটা যথেষ্ট ডিফিকাল্ট, বিকজ এটা হচ্ছে একাডেমিক ইংলিশের উপর বেস করে। ইভেন একটা আমেরিকান বা একটা ইউকে থেকে যে কিনা নেটিভ, হ্যাঁ, যে এখানে যার নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, সেও কিন্তু এই এই এক্সামটা ভার্বালটা দিতে যথেষ্ট ডিফিকাল্টি ফেস করবে, বিকজ এটা একাডেমিক ইংলিশ। ইটস নট লাইক আইএলস এর মতো যেরকম প্র্যাকটিক্যাল ইংলিশ, এখানে গেছি ওখানে গেছি ট্রেনে উঠছি এরকম না। সো না, এটা টোটালি হচ্ছে একটা একাডেমিক ইংলিশ পার্ট, এবং এটাতে ভালো স্কোর করার জন্য অনেক প্র্যাকটিস লাগে, অনেক অনেক প্র্যাকটিস লাগে। ভোকাবুলারি জানা লাগে। হ্যাঁ, মানে একটা রুল অফ থাম্ব এইটুকু আমি জানতাম যে তুমি যদি 6 মাস প্র্যাকটিস না করো তাহলে তোমার স্কোর 5 বাড়বে না, এরকম একটা ব্যাপার। তো এক্স্যাক্টলি, মানে একটা সার্টেন লিমিটের পরে, যেমন সাপোজ তুমি 315 পাইছো, এখন ধরো তুমি যদি 320 পাইতে চাও তোমার আরো 6 মাসের মতো এফোর্ট দিতে হবে। এফোর্ট কারণ আমি দিতে যদি হবে। পরের মাসে আবার পরীক্ষা দিতাম ওই 315ই পাইতাম। ঠিক আছে, এবং এটা পরীক্ষিত সত্য কাইন্ড অফ, মানে হয়তো অনেক ডেটা নাই আমার, বাট আমার ফ্রেন্ডদের দেখছি ধরো 300 পাইছে, হুম হুম আবার পরীক্ষা দিচ্ছে 2 মাস পরে আবার ওই 300ই পাইছে, আবার নাহলে 299 পাইছে। ঠিক আছে, তো এরকম হয়েছে। ঠিক আছে, এবং হয়ে অনেকের যাদের বাইরে আসার শখ ছিল তারা এখন বিসিএস দিয়ে অফিস বিসিএস হয়ে গেছে ওরা। হুম। এখন ভালো তো, এলো, ভালো, খারাপ না। হ্যাঁ, ওদের জন্য ভালো হচ্ছে এটা। হ্যাঁ, তো এটা হলো কথা যে, আর এই জিনিসটা আসলে এই মানে তোমার একটা মানে ইনেট, মানে একটা মানে জিআরই এই ব্যাপারটা হচ্ছে যে তুমি হ্যাঁ কোয়ান্ট তুমি ভালো করবা, বাট ওই যে ভার্বাল জিনিসটা হচ্ছে তোমার ভিতর থেকে যদি ওই ইংলিশ স্কিলটা অত ভালো না থাকে, তুমি প্র্যাকটিস করে তুমি খুব বেশি আগাইতে পারবা না। অ্যাটলিস্ট 3-4 মাসে আগানো যায় না, এটার জন্য তিন লং চার মাসে টার্ম প্ল্যান করা লাগে। অ্যাটলিস্ট 1 বছরের মতো পড়াশোনা করা লাগে, এবং হেভি প্র্যাকটিস করা লাগে, এবং কোনো কিছু কমন আসার মতো চান্স নাই এখানে। তো যাই হোক, ওইসব কথা আর না বাড়াই ওদিকে। যাই হোক, এরপর হচ্ছে আইএলস দিলাম। আইএলসটা দেওয়ার জন্য সেরকম কোনো প্রিপারেশন নিয়ে নেই, আমি জাস্ট মেন্টরস যেখানে আছে না ঢাকায় হুম মৌচাকে হুম মেন্টরসে আমি 6টা
ওই যে প্র্যাকটিস টেস্ট কিনতে পাওয়া যায়, তো আমি প্র্যাকটিস টেস্ট কিনে ওদের ওখানে প্র্যাকটিস টেস্ট করছি গিয়ে জাস্ট স্পিকিংটা প্র্যাকটিস করার জন্য। আর হচ্ছে ওই যে 30টা বুকস যে পাওয়া যায় ওগুলো প্র্যাকটিস করতাম বাসায়। তো ওইগুলো করেই ওই সম্বল নিয়ে আমি পরীক্ষা দিয়ে আমি হয়তো পেলাম কত, 8 পেয়েছি মনে হয় তখন। তো ব্যান্ড স্কোর 8 ছিল। তো আমি কাছে ইটস গুড এনাফ। 8 নট জাস্ট গুড এনাফ, 8 যথেষ্ট ভালো একটা স্কোর। 8 পাওয়ার জন্য আইএসআর এক্সাম হয় হচ্ছে 9-এ, এবং 4টা মডিউল থাকে: লিসেনিং, রিডিং, রাইটিং, আর হচ্ছে স্পিকিং। সো রাইট। 8 পাওয়ার জন্য আসলে মোটামুটি সবগুলাতেই অনেক ভালো ভালো মানে স্কোর পাওয়া লাগে, অ্যাটলিস্ট মানে সবগুলাতেই 8 বা 8 আপ এরকম এরকম পাওয়া লাগে, রাইট? এরকম, কারণ হ্যাঁ, ওটা হচ্ছে লাইক সাম আপ করা হয়, মানে একটা কাইন্ড অফ। অ্যাভারেজ করা হয়, রাইট? হ্যাঁ, কিছু একটা করে আর কি, হিসাব ব্যান্ড স্কোরের একটা রাউন্ডিং আপ করে আর কি, রাউন্ডিং ডাউন, রাউন্ডিং আপ, যেটাই হোক না কেন। তো লেটস সে মানে তুমি যদি ধরো 7.75 পাও তাহলে তোমাকে হচ্ছে 8 করে, বা তুমি যদি ধরো হ্যাঁ, 8.25 পাও তাহলে মনে তাহলে হয় সেটাকে আবার এইট করবে। এটা আবার 8 করে বা এরকম কিছু, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওইরকম একটা হিসাব আছে ওদের। তো আলটিমেটলি এই তো গেল, আইএলস গেল, জিআরই গেল, এগুলো তো দিলাম, দিয়ে তো মোটামুটি প্রিপেয়ার্ড। এখন তো এসওপি লিখতে হবে। তো এগুলো করার পরে এসওপি লেখা, তারপর ইউনিভার্সিটি শর্ট লিস্ট করা, তো সেইগুলোর জন্য আমি ভাইদের অনেক বিরক্ত করতাম। মানে এর আগে যে বললাম যে খুব বেশি যে সিনিয়র যে ইউএসএ তে গেছে তা না, আমাদের 1-2 ব্যাচ সিনিয়র, 3-4 ব্যাচ সিনিয়র যারা, তারা গেছেন। তো তারা যারা গেছেন তাদের সাথে ভালো কন্ট্যাক্ট রাখতাম, এবং তাদের সাথে সবসময় আমি একটা মানে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করতাম তাদের থেকে। সো অলওয়েজ মানে অ্যান্ড দেন হচ্ছে এসওপিটা লিখে তাদেরকে পাঠাইছিলাম। তারা সো মানে এসওপি হচ্ছে আরেকটা রিকোয়ারমেন্ট, আমাদের 4টা রিকোয়ারমেন্টের কথা বলছি। সো স্টেটমেন্ট অফ পারপাস, এটা হচ্ছে আরেকটা রিকোয়ারমেন্ট। এটা হচ্ছে একটা লেটারের মতো, যে লেটারটা আমি অ্যাডমিশন যে অফিস সেখানে আমি পাঠাবো, পাঠায় বলবো যে আমি আসলে আমি কে, হ্যাঁ, আমার একটা ব্যাকগ্রাউন্ড বলবো, একাডেমিক ব্যাকগ্রাউন্ড বলবো, প্লাস হচ্ছে বলবো যে আমি এই টপিকে কেন আসতে চাই, বা হচ্ছে কাইন্ড অফ লাইক 2-3 লাইনের মধ্যে আমি ফিউচারে নিজেকে কই দেখতে চাই, মানে সবকিছু মিলায় স্টেটমেন্ট অফ পারপাস একটা লেটারের একটা মতো step, আর কি। হ্যাঁ। মানে ইটস তো লাইক অ্যাডমিশন অফিস তো হচ্ছে আমাকে ইন্টারভিউ নিচ্ছে না, না একদম লাইক আমার সাথে দেখাও হচ্ছে না তাদের। সো আমাকে ওরা কিভাবে চিনবে? সো স্টেটমেন্ট অফ পারপাসটা হচ্ছে মানে আমি কি, আমার ব্যাকগ্রাউন্ড কি, হ্যাঁ, হুম, সেটার একটা জাস্ট একটা লেটারের মতো আমি পাঠিয়ে দিচ্ছি, এবং এটার একটা সার্টেন ওয়ার্ড লিমিট থাকে। রাইট। মোটামুটি সবাই ওই ওয়ার্ড লিমিটের মধ্যে নিজেকে বেস্ট যতটুকু পারা যায় ততটুকু মানে রাইট। উপস্থাপন করে। এবং অ্যান্ড তুমি হচ্ছে তোমার সিনিয়রদের অ্যাপ্রোচ করতেছিলা যে কিভাবে আসলে বেস্ট এসওপিটা লেখা যায়, কারণ এসওপি লিখতেই হচ্ছে অনেক টাইম লাগে, বারবার কাটাকাটি করতে হয়, এটা করতে হয়, সেটা করতে হয়, এডিট করতে হয়, তো অনেক কিছু ব্যাপার থাকে। আমি যখন এসওপি লেখা শুরু করছি তখন আর সময় নাই। আমি ডিসেম্বরের শুরুতে আইএলস দিয়ে তারপরে হচ্ছে, এখন অনেক জায়গায় তো আমি যেসব রেঞ্জে অ্যাপ্লাই করব সেখানে আইদার ডিসেম্বর 31 তারিখ ডেট ছিল, অথবা জানুয়ারি 15। তো আমি সো যখন এটা হচ্ছে ভাইদের অ্যাডমিশন ডেডলাইন, মানে এই টাইমের মধ্যে হচ্ছে তোমাকে সব ডকুমেন্ট সাবমিট করে পেমেন্ট করে তোমাকে হচ্ছে অ্যাপ্লিকেশন ডান এরকম হ্যাঁ, করে এর ফেলতে মধ্যে হবে। হচ্ছে তোমার লেটার অফ রেকমেন্ডেশন নিতে হবে, তোমার এসওপি, তারপর হচ্ছে ট্রান্সক্রিপ্ট পাঠাতে হবে। তখন তো ট্রান্সক্রিপ্ট অনেক জায়গায় মেল করতে হতো, সো সেটাও করতে হবে। মেল বলতে বাংলাদেশে যেটা কুরিয়ার বলে, কুরিয়ার করতে হতো আর কি। সো এই এই জিনিসগুলা আচ্ছা, মানে খুব তুমি একটু টাইমলাইনটা বলো যে তুমি যখন স্টেটমেন্ট অফ পারপাস মানে লিখতেছো বা প্রিপারেশন নিচ্ছ বা আইএস দিছো বা কখন হ্যাঁ। গ্রাজুয়েট করছো, এই মান্থ গুলা বলো, তাহলে হচ্ছে ওকে, মানুষের জন্য বুঝতে সুবিধা হবে। রাইট। সো আমি যদি এক্সাক্ট ডেটগুলো আমার মনে নাই, বাট আমি মান্থ মান্থ বলতে পারবো। মান্থ হুম। হ্যাঁ। সো সেপ্টেম্বরের 2017-এ আমাদের মনে করো একদম পরীক্ষার রেজাল্ট হয় আর কি, আমাদের গ্রাজুয়েশন কমপ্লিট আর কি। হুম হুম। আমাদের মানে পরীক্ষাটা শেষ হয় হয়তো জুলাই আগস্ট মাসের দিকে। আমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি হয়, অ্যান্ড দেন সেপ্টেম্বরে আমরা কাইন্ড অফ গ্রাজুয়েশন করে ফেলি। দেন এই সেপ্টেম্বর গ্রাজুয়েট করার পর আমার হাতে সময় ছিল অক্টোবর পর্যন্ত জিআরই দেওয়ার। হুম হুম। তো এই 2 মাসে যা পারছি পড়ছি আর কি, পড়ে হুম। টড়ে টিউশন মিউশনে সব বন্ধ, সব তার বন্ধু মানে বান্ধব। তুমি অনেক আগে থেকেই হচ্ছে প্রিপারেশন, মানে গ্রাজুয়েশনের আগে থেকেই তুমি প্রিপারেশন নিচ্ছ। গ্রাজুয়েশন আগে থেকে একটা কাইন্ড অফ প্রিপারেশন, বাট ওরকম ভাবে জানতাম না আসলে আমি যে জিআরই দিব। তো জিআরই আমি রেজিস্ট্রেশন করি কাইন্ড অফ অগাস্ট মাসের দিকে আর কি। হ্যাঁ, তোমার অগাস্ট মাসের পরীক্ষা, দিকে, ফাইনাল পরীক্ষা কবে শেষ হয়েছে? ওই অগাস্ট মাসেই। অগাস্ট মাসে, অগাস্ট ওকে। মাসে, হ্যাঁ, অগাস্ট মাসে শেষ হয়। দেন হচ্ছে সেপ্টেম্বরে আমাদের রেজাল্ট হয়ে যায়। অগাস্ট না হলে জুলাই হবে, জুলাই হুম মাসে হুম। পরীক্ষা শেষ হয়, দেন সেপ্টেম্বরে রেজাল্ট হয় আর কি। তো রেজাল্ট হওয়ার পরে আলটিমেট টোটাল রেজাল্টটা দেখলাম, তো ইটস গুড এনাফ। দেন হচ্ছে
আমি তাহলে অ্যাপ্লাই করতে পারি। তো তো ওই সময় একটা মানে কনফিডেন্সের যে একটা ব্যাপার, যে আসলে রেজাল্ট কেমন হয় তার উপর তো ডিপেন্ড করে অনেক কিছু। তো রেজাল্ট যখন আসলো যে হ্যাঁ, আমি তাহলে অ্যাপ্লাই করলে আমার একটা চান্স থাকবে, তো আমি তখন আর কি জিআরির উপর একটু কি হয় মনে করো সিরিয়াসনেস আসে আর কি। তো জিআরিটা আমার থাকে অক্টোবরের 16 তারিখ বা এরকম একটা সময়। তো এর আগ পর্যন্ত মনে করো মোটামুটি সব কিছু বন্ধ, টিউশন মিউশন সব বন্ধ টন্ধ করে দিয়ে একদম জিআরিটা দেই। অ্যান্ড জিআরিতে ওই স্কোরটা আসার পরে 315 আসার পরে দেন হচ্ছে আমি আইএলসের জন্য আবার একটু প্রিপারেশন নেই, বাট ওটা আর অত রিগুরাসলি হয় না। ইন দ্য মিন টাইম আমি হচ্ছে পাশাপাশি ইউনিভার্সিটি সার্চ করা শুরু করি। তো ইউনিভার্সিটির সার্চ কিন্তু একটা ক্রুশিয়াল স্টেপ। তো হুম তখনকার সময় আমি ওই আমাদের এমএস নট এমএসএন ইউএস নামে একটা ওয়েবসাইট ছিল। তো ওই ওয়েবসাইটটা এখন আর আছে কিনা জানি না। তো ওই ওয়েবসাইটটা দেখে ওই যে স্কোরিং করে, ওখানে একটা স্কোরিং এর মেথড ছিল যে তোমার সিজিপিএ, জিআরই স্কোর, এগুলোর উপর বেস করে তুমি একটা ইউনিভার্সিটির লিস্ট সিলেক্ট করতে হবে। তো সেটা করছি। দেন হচ্ছে যে ইউএস নিউজ র্যাঙ্ক থেকে দেখে দেখে ওটাকে প্রিন্ট আউট করতাম, প্রিন্ট আউট করে দেন হচ্ছে ইউনিভার্সিটিগুলো প্রত্যেকটা দেখতাম যে কোথায় কোথায় আমি অ্যাপ্লাই করলে আমার প্রোফাইলের জন্য ফিজিবল। হ্যাঁ, তো সো আমি তুমি তখন আইএলস দিছো হচ্ছে মনে হয় আইএলস কবে দিছো তুমি? নভেম্বর আইএসসি ডিসেম্বরে। ডিসেম্বরে দিছো। আর হ্যাঁ, এট দ্য সেম টাইম তুমি যখন জিআরই এবং আইএলস এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তুমি হচ্ছে ইউনিভার্সিটিও চুজ করতেছো এট দ্য সেম টাইম, হ্যাঁ, রাইট? মোস্ট লাইকলি মানে আফটার জিআরই মানে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময় আমি ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করতেছি। আর আইএলস এর জন্য একটু পড়াশোনা করতেছি, আর হচ্ছে ইউনিভার্সিটি সিলেকশন। অ্যান্ড দেন হচ্ছে এই তো এই প্রিপারেশনটাই কিছুটা এসওপি লেখারও কাজ শুরু করছি, বাট ওইভাবে শুরু হয় নাই। বাট ওইটা মোটামুটি ডিসেম্বরের যখন আমার আইএলসটা দেওয়া শেষ, তখন আমার চিন্তা হয়েছে যে এখন তো আমাকে এসওপিও লিখতে হবে। তো ইউনিভার্সিটিগুলো শর্টলিস্ট, ইমেইলিংও করতেছিলাম অ্যাট দ্য সেম টাইম, কথাটা বলতে ভুলে গেছি যে আমি যখন ইউনিভার্সিটি শর্টলিস্ট করতেছি আমি তখন ইমেলও দিচ্ছি। এখন একটা কথা হচ্ছে যে ফিল্ড সুইচ করা। তো আমি তো নেইমে ছিলাম, নেইমে কিন্তু আমেরিকাতে খুব বেশি ইউনিভার্সিটি বা প্রোগ্রামস নাই। তো তখন আমাকে কি করতে হবে, ফিল্ড সুইচ করতে হবে। ফিল্ড সুইচ করে ক্লোজলি কোথায় যেতে হবে, মেকানিক্যালে যেতে হবে, অথবা অ্যারোস্পেস, অথবা এগুলো ছাড়া উপায় নাই আর কি। মানে বেসিক্যালি তো অ্যাপ্লাই করার সময় আমাদের হচ্ছে একটা ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে হয়। যেরকম আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আমার ব্যাকগ্রাউন্ড ছিল, তো আমি যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করছি ইউএসএতে সেই ডিপার্টমেন্টের নাম হচ্ছে ইসিএস, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স। সো ধরো তুমি যেহেতু নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, সো আমি একটু আগে যেটা আমরা আলোচনা করতেছিলাম, এটা আসলে কিসের ব্রাঞ্চ, রাইট? এটা যে আমি হুম, একটু হালকা করে মনে জিজ্ঞেস করছিলাম যে এটাকে মেকানিক্যালের ব্রাঞ্চ কিনা। হুম, হুম। সো এখানে কিন্তু এই জিনিসগুলো ম্যাটার করে যে তুমি যখন, যেহেতু তুমি নেম থেকে, তার মানে তুমি কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করবা। যেহেতু বেশিরভাগ ইউনিভার্সিটিতে নেমের জন্য আলাদা করে কোনো ডিপার্টমেন্ট নাই, সো তুমি এটা চিন্তা করতেছিলা যে কোথায় করবা। হ্যাঁ, কোথায় করা যায়, বাট মোস্টলি আমরা যেটা বুঝছিলাম যে মেকানিক্যাল হবে সেফ, সেফ শট, কারণ আমাদের ডিপার্টমেন্টে আবার মেকানিক্যাল ডিন হুম হুম। বা ফ্যাকাল্টির আন্ডারে ছিল আর কি। সো মানে এইসব মানে ডিটেলস আর কি, মানে এবং আহ, মেকানিক্যালে কিন্তু প্রচুর ফ্লুইড ডাইনামিক্স নিয়ে রিসার্চ হয়, এটাও একটা হ্যাঁ, ব্যাপার আছে। ফুড ডাইনামিক্স আছে, তারপর ধরো ফাইনাইট এলিমেন্ট মেথড আছে, দেন হুম হচ্ছে হুম। কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং আছে, রোবোটিক্স আছে, বহুত কিছু আছে আর কি। সো দেন হচ্ছে আরও আছে, এখন তো মেশিন লার্নিং এর যুগ, বাট তখন ওগুলো ছিল না। তখন ওই এফইএস, সিএফডি, রোবোটিক্স এগুলো ছিল। আর আমার একটা ইন্টারেস্ট ছিল অপটিমাইজেশন বা সিস্টেম ইঞ্জিনিয়ারিং এদিকে যাওয়ার। তো ইচ্ছা যতই থাকুক, ফান্ডিং তো পেতে পেতে হবে, তো ফান্ডিং তো ওইদিকে পাই নাই। তো ওই আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি যে জিআরই যখন পরীক্ষা দাও তখন ওইটার স্কোর 4টা জায়গায় ফ্রি পাঠানো যায়, 4টা স্কুলে। হুম হুম। তো স্কুল পাঠানোর সময় আমি আবার ওইসব স্কুল চুজ করছি যেখানে আমাদের সিনিয়ররা অলরেডি গেছে আর কি। এরকম 2-3টা স্কুল আমি চুজ করে ওই স্কুলগুলো রাখছি আর কি। কারণ এক একটা জায়গায় স্কোর পাঠাইতে খুব সম্ভবত $27 থেকে $30 লাগতো, একটা এক্সপেন্স। মানে জিআরইর যে রেজাল্টটা, এটাকে যখন আমি অ্যাপ্লাই করব সেটা আবার সেন্ড করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফি ইজ নট দ্য অনলি মানে কস্ট। এই আরেকটা আইটেম হচ্ছে এই জিআরই স্কোর সেন্ডিং ফি। আর একটা আছে হচ্ছে তোমার এই আইএলটিএস বা টোফেলের স্কোর সেন্ডিং ফি। তো ওই কস্টটা মিনিমাইজ করা যায় ওই 4টা স্কুলের নাম যদি আগে থেকে ভালোভাবে জানা যায়। হুম হুম। তো আমি ওই টলেডোর নাম তখনই দিয়ে দিছিলাম যখন অ্যাপ্লাই সো করছি তখন। ইউনিভার্সিটি অফ টলেডোতে তুমি আগে থেকে দিয়ে দিছিলা। আচ্ছা, এখানে হ্যাঁ, একটা জিনিস তোমাকে কোশ্চেন করি, সেটা হচ্ছে যে
তুমি ধরো কাইন্ড অফ এট দিস পয়েন্ট তুমি ধরো বিসিএস বা হচ্ছে ডিফেন্সে যাওয়ার কথা চিন্তা ভাবনা তো তোমার বাদ, রাইট? কাইন্ড হ্যাঁ অফ লাইক ধরতে গেলে মানে ফর দ্য টাইম বিইং, কারণ ইউএস এর প্রিপারেশন যথেষ্ট রিগোরাস প্রিপারেশন নিতে হয়, এবং তখন আশেপাশে এগুলা টেগুলা, কারণ তুমি এট দ্য সেম টাইম আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছ, জিআরই দিলা, তোমার হচ্ছে ইউনিভার্সিটি খুঁজতে হচ্ছে, and আরো অনেক এসওপি লিখতে হচ্ছে, তোমার মোটামুটি ভালোই তুমি অকুপাইড। এখন কোশ্চেন হচ্ছে তুমি ইউএসএ তে আসবা, মানে মাস্টার্সে আসবা না পিএইচডি তে আসবা, এটা কিন্তু একটা কোশ্চেন থাকে, হ্যাঁ? কারণ আহ, প্রথম কথা মানে আমরা যারা আসতে চাই তারা আসলে অবশ্যই মানে যেহেতু আন্ডারগ্রেড কমপ্লিট করছি বা ব্যাচেলর কমপ্লিট করছি, আমরা মাস্টার্সে আসতে চাই, কিন্তু মাস্টার্সে ফান্ডিং কিন্তু এতটা অ্যাভেলেবল না, মানে মাস্টার্সে ফান্ডিং এত কমন না, স্পেশালি টপ ইউনিভার্সিটিগুলা মাস্টার্সে ফান্ডিং মনে হয় খুব কম দেয়। আমি যতটুকু জানি ডিরেক্টলি বাংলাদেশ থেকে ব্যাচেলর নিয়ে মাস্টার্সে একদম হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে, টপ ইউনিভার্সিটিতে খুব বেশি অ্যাভেলেবল না মনে হয়। সো না এই জন্য আবার তুমি যদি ধরো সাপোজ তোমার এনাফ রিসার্চ থাকে বা তোমার ধরো ইয়ে থাকে, তুমি কিন্তু ডিরেক্টলি আবার পিএইচডি তেও আসতে পারো, কিন্তু সেখানে একটা কোশ্চেন আছে যে তুমি ধরো ফার্স্টেই তুমি ধরো এরকম একটা কমিটমেন্টে যাবে কিনা, কারণ তুমি এখানে আসলে মাস্টার্স তো 2 বছর পরে তুমি শেষ, এবং 2 বছর পরে তুমি ডিসাইড করতে পারবা যে আমি কোথায় যাব, হ্যাঁ? বাট তোমার রাইট ক্ষেত্রে তুমি মাস্টার্সে যাবা না পিএইচডি তে যাবা, এই ডিসিশনটা তুমি কবে নিছো? সো ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট কোশ্চেন। সো আমি যখন অ্যাপ্লাই করি তখন আমি ওরকম 50-50 ইয়া করি আর কি, স্প্লিট করি আর কি। তো আমি যদি 10টাতে অ্যাপ্লাই করি তো 5টা আমি মাস্টার্সে করি, 5টা পিএইচডিতে করি। সো আমি কাইন্ড অফ মাস্টার্সের প্রতি অ্যালাইন ছিলাম। এই একটা কারণ, যেটা আমি আগে যেটা বললাম, যে আমার আগের থেকে কোনো পেপার ছিল না, পাবলিকেশন ছিল না। সো আমার সেরকম কোনো রিসার্চ এক্সপোজার ছিল না আর কি। সো সেটা না থাকায় আমার ফার্স্ট থটটা ছিল যে আমি রিসার্চ করতে চাই জেনুইন, বাট কথা হচ্ছে যে আমি যদি মাস্টার্স করতে পারি তো মাস্টার্সটা আগে করে নিব, দেন হচ্ছে আমি পিএইচডিতে যাব। অ্যান্ড সো ওই সময় থেকে আমার ওই ফার্স্টে যে ইয়াটা আসছে, এই জন্য ওইসব স্কুলেই করতেছিলাম যেখানে আগে থেকে আমি দেখছি যে এখন ওই সিনারিও তো চেঞ্জ হয় 2018 থেকে 2025-এ এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো আগে হয়তো যেসব স্কুলে মাস্টার্সে ফান্ডিং দিত এখন আর সেসব স্কুল মাস্টার্সে ফান্ডিং দেয় না। কিন্তু তখন আমি ওইটা দেখছিলাম যে আমাদের সিনিয়র বড় ভাইরা কোথায় মাস্টার রিসেন্টলি কোথায় কোথায় মাস্টার্সে ফান্ডিং নিয়ে গেছে, কিভাবে গেছে, তাদের স্ট্র্যাটেজিটা কি ছিল, এগুলো আমি নোট ডাউন করে রাখছিলাম। অ্যান্ড দেন হচ্ছে তাদের সাথেও পারলে যখন মানে চ্যাট ট্যাট করার চেষ্টা করছি যে ওনারা কি বলে, কে কি বলে আর কি। অ্যান্ড এই তো আর কি। আর ইউনিভার্সিটির সিলেকশনটা যে একেবারে খাতার লিস্ট দেখে হইছে এরকমও না, অনেকটা কাইন্ড অফ র্যান্ডম ছিল, কিছুটা গাট ফিলিং, কিছুটা বায়াস, মানে কিছুটা জাস্ট পার্সোনাল জাজমেন্ট। মেইন কথা হচ্ছে সেটা, যে মানে একটা পার্সোনাল, বেসড অন লাইক তোমার পার্সোনাল ইন্টারেকশন বা আগে ভাইদের কাছ হ্যাঁ থেকে পার্সোনাল তোমার ইন্টারেকশন ডিসকাশন বলতে পারো। সবকিছুর উপর বেস করে। এক্স্যাক্টলি, বা আমার হয়তো মনে হয়েছে যে ও এটার ওয়েবসাইটটা দেখে ভালো লাগছে আমার, হ্যাঁ, বা এটার ল্যাবটা দেখে ভালো লাগছে, দ্যাটস ইট। মানে ইট ডিডন্ট টেক এ লট ফর মি টু অ্যাপ্লাই টু এনি পার্টিকুলার স্কুল। এবং হ্যাঁ, তুমি মোটামুটি 10টার মতো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছো। 10টার মতো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি। তো 10টার মতো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা কিন্তু ইটস নট দ্যাট, মানে ফার্স্ট অফ অল ইটস নট চিপ। তারপর হচ্ছে তোমার বাট হলো, এইটা কিন্তু স্ট্যান্ডার্ড, সবাই মোটামুটি পাঁচটা পাঁচটা এরকম মোটামুটি, দশটা হ্যাঁ, দশটায় করে। হ্যাঁ, এটা এখন ডিপেন্ড করে আর কি। এখন হয়তো অনেকে অ্যাফোর্ড করতে পারবে না, 10টা জায়গায় অ্যাপ্লাই করতে হলেও তোমাকে একটা হিউজ বাজেট নিয়েও নামতে হবে। তো আবার অনেক সময় দেখা যায় যে অনেকে, এখানে একটা কথা বলে রাখি, অনেকে হচ্ছে যে প্রফেসরের রেসপন্স না পাওয়া পর্যন্ত অ্যাপ্লাই শুরু করে না। আমি কিন্তু কোনো রকম প্রফেসর থেকে কোনো রেসপন্সই পাইনি। আমার কথা হচ্ছে যে যা তুমি করার, সেন্ট্রালি অ্যাপ্লাই করছো, সেন্ট্রালি অ্যাডমিশন অফিসে মানে হ্যাঁ, কলেজ অফ গ্রাজুয়েট স্টাডিজ বা ডিপার্টমেন্টে যে অ্যাপ্লিকেশনটা যায় সেখানে ডিপার্টমেন্টের অ্যাপ্লাই করছো। অ্যাপ্লিকেশন, হ্যাঁ একেবারে আমি ট্রাই করছি রিচ আউট করার, রেসপন্স পাই নাই। তারপরেও হচ্ছে আমি সেন্ট্রালি অ্যাপ্লিকেশন দিয়ে দিলাম। অ্যান্ড সেন্ট্রালি অ্যাপ্লিকেশন দেওয়ার পিছনে কারণটা, আমার কথা হচ্ছে যে ইটস নাও অর নেভার, মানে এখনই আমাকে করতে হবে যা করার, আমার এত চিন্তা করার সময় নাই। কারণ হচ্ছে একটা সেশন চলে গেলে আমি 2019-এ চলে যাচ্ছি, আমি 18টা মিস করে ফেলতেছি। সো আমার কথা হচ্ছে আমার সময়ের অনেক দাম, এরকম চিন্তা করতেছি আমি। সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে এবং এখানে একটা জিনিস পয়েন্ট আউট করা উচিত যে আমরা কেন 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে যে আসলে আমরা ইউএসএ তে আসতে চাই ফান্ডিং এ, মানে আমরা নিজেদের টাকা খরচ না করে ফুল স্কলারশিপে আমরা হচ্ছে আমাদের পড়াশোনা শেষ করতে চাই। তো এখন হুম, হুম, জিনিসটা হচ্ছে আহ, এটার জন্য আমাকে তো সিলেক্টেড হইতে হবে, হ্যাঁ?
বিভিন্ন ল্যাবে আমরা অ্যাপ্লাই করব। তো কোনো একটা ল্যাবের যদি আমাদের পছন্দ হয় তখন হচ্ছে আমাদেরকে সিলেক্ট করবে, আমরা হচ্ছে ল্যাবে কাজ করব, রিসার্চ করব, সেটার বিনিময়ে তারা হচ্ছে আমাদের স্টাইপেন্ড দিবে, আমাদের স্কলারশিপ দিবে। জিনিসটা এরকম ভাবে চলে। এখন কোন ল্যাবে আমরা সিলেক্টেড হব, কোন ল্যাব আমাদের ফান্ড দিবে, সেটা তো আসলে ধরো মানে রাইট না, অ্যাওয়ে আমরা আগে থেকে তো আমরা জানতে পারতেছি না, তাই না? না, তো না, এটার জন্য যেটা হয় যে আমাদের হচ্ছে কাইন্ড অফ লটারির মতো এরকম 10টা ইউনিভার্সিটিতে আমাদের অ্যাপ্লাই করতে হয়, যেটা রুল অফ থাম্বের মতো অনেকটা। কাইন্ড অফ, এবং হ্যাঁ। কিন্তু আমি যদি সেলফ ফান্ডে পড়তে যেতাম তখন কিন্তু আমার এই ইউনিভার্সিটি ভালো লাগছে, এই ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করছি। যেরকম হুম, আহ, আমি আসলে কোনো একটা ইউনিভার্সিটি, আমি নাম বলবো না, কানাডার কোনো একটা ইউনিভার্সিটিতে যেরকম হয় হুম, যে তারা আহ, আহ, কানাডাতে অনেকেই যারা আছে অনেকেই হচ্ছে ওই যে সেলফ ফান্ডে মাস্টার্সে যায় আর কি। হ্যাঁ, হুম, হুম, এরকম হুম, একটা মাঝখানে এরকম একটা গ্রুপ সেলফ ফান্ডে মাস্টার্সে অনেক মানুষ যায়। এবং কি পরিমাণ মানুষ যায় এবং একটা ইউনিভার্সিটি থেকে কি পরিমাণ মানুষ যায়, এটার একটা সুন্দর একটা এক্সাম্পল হচ্ছে আহ, কানাডার কোনো একটা ইউনিভার্সিটিতে এই পরিমাণ মাস্টার স্টুডেন্ট গেছে যে 2011 সালের এইচএসসি 2011 সালের ব্যাচের সাথে হুম, এইচএসসি 2012 সালের ব্যাচের আহ, হুম। একটা ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। আমি জাস্ট মানে নাম বলতেছি, যেমন যেমন এই ইউনিভার্সিটি, বাংলাদেশের ইউনিভার্সিটি হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। নর্থ সাউথ আচ্ছা, আচ্ছা। ইউনিভার্সিটি 2011 সালের ব্যাচের যে স্টুডেন্টরা ওই কানাডার ওই ইউনিভার্সিটিতে পড়তে গেছে, হুম, হুম। তারা খেলতেছে কাদের বিপক্ষে? নর্থ সাউথ ইউনিভার্সিটির 2012 এইচএসসি 2012 ব্যাচের যারা ওই কানাডার ওই ইউনিভার্সিটিতে পড়তে গেছে, বাংলাদেশে না, তারা কিন্তু সবাই কানাডাতে আছে। হ্যাঁ, তারা হচ্ছে নিজেদের মধ্যে একটা ম্যাচ আয়োজন করছে। তার মানে কি হ্যাঁ, কি পরিমাণ মানে তারা বেসিক্যালি ফলো করতেছে যে আমি নর্থ সাউথে পড়ছি, বড় ভাই হচ্ছে এই ইউনিভার্সিটিতে গেছে, আমিও অ্যাপ্লাই করছি, আমিও চলে যাব ওইটাতে। মানে যেহেতু সেলফ ফান্ড এবং ইউনিভার্সিটিগুলোর টাকা দরকার, সেলফ ফান্ডে গেলে কিন্তু এই জিনিসগুলো এত লটারি টটারি এই সেলফ ফান্ডে জিনিসগুলা মোস্ট অফ দ্য প্রফিটের কেসেসে মোস্ট অফ দ্য থাকে। কেসেসে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি ঠিক মতো থাকে তারা হচ্ছে অ্যাকসেপ্টেন্স পেয়ে যায়, ভিসা পেয়ে যায়, সবকিছু ঠিকঠাক মতো থাকে। কিন্তু কাইন্ড আমি অফ, যদি ফুল ফান্ডে হ্যাঁ, স্কলারশিপে পড়তে চাই তখন কিন্তু জিনিসটা অনেকটাই লটারির মতো, তাই না? রাইট, হ্যাঁ। সরি, এবং মানে এখানে আসলে আই জাস্ট ওয়ান্টেড টু মানে পয়েন্ট আউট হ্যাঁ, করতেছি যে কেন আসলে আমাদের এত জায়গায় অ্যাপ্লাই করতে হবে। এবং তোমার প্রোফাইল কিন্তু যথেষ্ট ভালো, তোমার প্রোফাইল হচ্ছে তুমি জিআরই 315, তুমি হচ্ছে আইএলসে 8, হুইচ ইজ এ ভেরি গুড স্কোর, এবং তোমার সিজিপিও আলহামদুলিল্লাহ ভালো, এবং বাংলাদেশের টপ ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে তুমি পড়াশোনা করছো। তারপরেও ধরো তোমার কিন্তু হচ্ছে 10টা জায়গায় অ্যাপ্লাই করা রাখছে। তো এই জিনিসটা কিন্তু বোঝা রাইট। উচিত যে কেন 10টা জায়গায় অ্যাপ্লাই করব। কারণ কম্পিটিশন অনেক বেশি, সবাই ফান্ড চায়, সবাই ফুল স্কলারশিপে মানে বাবা মার টাকা ছাড়া ইউএসএ তে আসতে চায়, ইউএসএ তে পড়াশোনা করতে চায়। এবং এটা করার জন্য আমাকে হচ্ছে আমার প্রবাবিলিটি বাড়াইতে হবে, আমি যে আমাকে যে চুজ করবে সেটা প্রবাবিলিটি বাড়াইতে হবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা ভালো একটা পয়েন্ট বলছো আরেকটা জিনিস হচ্ছে যে যদি সেলফ ফান্ডে পড়তে আসতে কেউ চায়, তার মানে সেলফ ফান্ডের অ্যাকসেপ্টেন্স রেট কিন্তু মোটামুটি হাই। মানে আদার দেন হার্ভার্ড, স্ট্যামফোর্ড, ওরা বাদে আর কি। না, এখন মোটামুটি, হার্ভার্ড এমআইটি তে সেলফ ফান্ডে প্রচুর অ্যাকসেপ্টেন্স আছে, তাই না? এই মাস্টার্সে হ্যাঁ, অনেক। হ্যাঁ, আমিও দেখলাম আর কি, অনেক জিএটেক দেখলাম, মানে যেগুলো আর কি ইঞ্জিনিয়ারিং হ্যাঁ, স্কুল, দেখলাম অনেক বিবিএ এমবিএ পড়তে মানুষ আছে। বিবিএমবিএ একদম প্রচুর মানুষ হ্যাঁ, এসেছে। হ্যাঁ, তো যাই হোক, ওটার কথা ওদিকে না যাই, বাট আমরা যেহেতু, হ্যাঁ, ফুল ফান্ডিং আসতে চাচ্ছিলাম, দ্যাট ওয়াজ দ্য টার্গেট। সো ওই জন্য আমরা ওই আহ, বেশি জায়গায় অ্যাপ্লাই করছি আর কি, এবং যেখানে বাংলাদেশ স্টুডেন্ট আগে গেছে ওই ট্র্যাক রেকর্ড দেখে অ্যাপ্লাই করছি, যাতে অ্যাডমিশন কমিটির হাতে আইডিয়া থাকে যে হ্যাঁ, এটা বাংলাদেশ, এখানকার স্টুডেন্টরা ভালো। কারণ অ্যাডমিশন কমিটি যদি দেখে যে আমি এমন একটা দেশ থেকে আসতেছে, এই দেশের স্টুডেন্ট আগে ছিল না, তাদের অ্যাডমিশন দেওয়ার, মানে আমি বলতেছি না যে দিবে না, বাট তাদের একটা স্কেপটিসিজম থাকে। বাট না, অনেক আসলে সময় ওরা কিন্তু ওই জিনিসগুলা জাজ করে, আগের যারা স্টুডেন্ট আছে তারা কেমন পারফর্ম করছে সেটার উপর বেস করে তারা কিন্তু অনেক কিছু জাজ করে। আমেরিকান, হ্যাঁ, অ্যাডমিশনটা হয় হলিস্টিক। এটা অনেকে, আমরা বাংলাদেশে খুব মেরিটোক্র্যাটিক, রাইট, মেরিটোক্র্যাটিক মানে সিচুয়েশন হচ্ছে বলে। জাস্ট তোমার রেজাল্টের উপর বেস করে হ্যাঁ, তোমার যে সিলেকশনের যে প্রসিডিওর। হ্যাঁ, যে ফার্স্ট হবে সেই সব, যে লাস্ট হবে সে কিছু না টাইপের একটা মেন্টালিটি আমাদের মধ্যে গ্রো হয়। বাট ওখানে ওখানে কিন্তু এরকম যে মেরিট লিস্ট নাই কোনো, তাই না? যে ওখানে বলতে ইউএসএ তে আর কি কাইন্ড অফ একটা হলিস্টিক, যে আমার আর তোমার রেজাল্ট যদি 19 আর 20 হয়, দেখা যাবে যে আমার রেজাল্ট খারাপ, বাট আমি অ্যাডমিশন পেয়ে গেছি কারণ আমার অন্যান্য প্যাকেজ ভালো ছিল। হ্যাঁ, তো এইটা আমরা এটা আসলে আমরা আন্ডারগ্রেডের জন্য আমার মনে হয় আরো বেশি ম্যাটার করে, ইন্টারনেটের জন্য আরো আন্ডারগ্রেডের বেশি জন্য ম্যাটার বেশি করে। ম্যাটার করে।
এবং গ্র্যাজুয়েট স্কুলও গ্রাজুয়েট ম্যাটার মানে করে। ম্যাটার করে, হ্যাঁ, কারণ সবকিছু কি ম্যাটার করে। আন্ডারগ্রেডে ওই যে তুমি যেটা বললে স্টেটমেন্ট, আন্ডারগ্রেডে এরকম আছে কলেজ এসে, এবং কলেজ এসে লেখা নিয়ে কিন্তু আন্ডারগ্রেডের ছেলেরা অনেক থাকে, হ্যাঁ, হ্যাঁ, স্ট্রেসড আউট থাকে, কারণ কারণ কলেজ ওদের তো এসে আসলে আর কোনো কোয়ালিফিকেশনস তো নাই ওদের, মানে না ওদের তো এমন না যে কারণ ওরা হাই স্কুলে যে রেজাল্ট সেটাতে মোটামুটি মানে দ্যাট ইজ নট আহামরি এমন কিছু পড়ায় না। সো না যারা মাস্টার্সে যাবে তাদের তো একটা ব্যাচেলর ডিগ্রি আছে। একটা ছেলে যদি রাইট ব্যাচেলরে 3.9 সিজিপি নিয়ে বের হয়, তার মানে সে অনেক কিছু শিখছে। দ্যাট ইজ আ রাইট। হিউজ কোয়ালিফিকেশনস। বাট হুম হুম আন্ডার গ্রেডে ভর্তি হওয়ার ক্ষেত্রে কিন্তু তার কলেজ এসেটাই তার সবকিছু, মানে সে কি রকম পার্সন ধরা হয় যে হি ইজ নাথিং, রাইট, হি ইজ জাস্ট লাইক এ মানে ওকে যেভাবে খুশি সেভাবে সাজাইতে পারবে। এখন তার মাইন্ডসেটটা কিরকম সেটা জানার জন্য এসেটা, কলেজ এসেটা অনেক বেশি ইম্পর্টেন্ট আন্ডার গ্রেডের অনেক জন্য। বেশি ইম্পর্টেন্ট, তার উপর খেলাধুলার উপরে স্কোর থাকে। এক্সট্রা ইয়া, কারিকুলার অ্যাক্টিভিটিস, গ্রুপের ডিবেট, উপরে সায়েন্স থাকে। ফেয়ার, তারপর হ্যাঁ হচ্ছে আরো অনেক কিছু হ্যাঁ ম্যাটার করে। এবং অনেকে এসওপি লিখতে গিয়ে ভুলে যায় যে আমাদের কেউ, আমরাও যখন এসওপি লিখি আমরা আমাদের হিউম্যান সাইডটা বাদ দিয়ে দিই, আমরা খালি অনলি রিসার্চ, সায়েন্স এইসব জায়গায়। এবং কিছু কিছু জুনিয়রকে তো অলওয়েজ দেখতাম যে এসওপি লিখতে গিয়ে দাদি নানিকে মেরে ফেলতেছে, যে দাদি নানি ক্যান্সার হয়ে মরে গেছে, তাই তো আমি হচ্ছে ক্যান্সার নিয়ে রিসার্চ করবো। তো ওয়াও, তো এটা এইটা নিয়ে কমন, পরে এটা জাস্ট ওই যে তোমার 2 দিন ছুটির জন্য যদি দাদি নানিকে মারতে পারে, এটা তো হ্যাঁ আমেরিকায় আসা, সো ডেফিনেটলি। সো যাই হোক, ওই ঘটনা আমরা পরে বলতে পারি এসওপি নিয়ে ডিসকাসের সময়, বাট হ্যাঁ, আমরা আমরা স্পেসিফিকলি এসওপি কিভাবে লিখতে হয় বা এগুলো নিয়ে আলাদা আলাদা করে হয়তো বা আমরা একটা আলাদা করে আলাদা সেশন হ্যাঁ করব। কথা বলবো। তো যাই হোক, আমি আজকে মানে আমার স্টোরিটা কন্টিনিউ করি, জাস্ট আপ টু অ্যাডমিশন আর কি। হুম। তো যাই হোক, ওই সময় আমি ডিসেম্বরের দিকে যেটা বললাম যে এসওপিটা রেডি করতেছিলাম, অ্যান্ড এসওপি লেখাটা আসলে অনেক মানে বিরাট পেইন। ঠিক আছে, এটা তুমিও জানো আমিও জানি, এবং আমাকে তো 2বার লিখতে হয়েছে, মাস্টার্স একবার, পিএইচডিতে একবার, মানে হুম হুম আই ডোন্ট হুম। লুক ফরওয়ার্ড টু ইট, যে আবার আবার যেন লিখতে না হয় লাইফ। স্ট্রেসফুল, অনেক স্ট্রেসফুল। অনেক স্ট্রেসফুল, কারণ ধরো আমি যদি পোস্ট ডকের অ্যাপ্লিকেশন করতে যাই, একটা স্টেটমেন্ট লিখতে হবে, তো সেটাও আমার অনেক স্ট্রেসফুল লাগে। বাট এনিওয়ে, তো এই যে এসওপি লেখাটা আমাকে, আমার এটুকু মনে আছে যে আমি প্রথম যে 2-3টা ড্রাফট লিখছি, এগুলো সব আমি মানে শিপ ডিলিট করে ফেলছি আর কি, যে কিছুই হয় নাই। হ্যাঁ মানে 3 পেজ 4 পেজ লিখে পুরোটা ডিলিট করছি, আবার রিরাইট করছি, রাত দিন জেগে আমি এসওপি লিখছি আর কি। তবে আমি মানে যারা মানে যারা এই পডকাস্টটা শুনবে তাদের উদ্দেশ্যে এটুকু বলি যে যে স্ট্র্যাটেজিটা আমার ফাইনালি কাজে দিছে সেটা হচ্ছে পুরো এসওপিটাকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলা, বিভিন্ন কোশ্চেনের অ্যান্সারগুলো রেডি করে রাখা। যে আসলে এই কোশ্চেনগুলো সাধারণত ইউনিভার্সিটি ওয়েবসাইটে থাকে, তারা বলে যে হোয়াট ডু দে এক্সপেক্ট ফ্রম ইউর এসওপি। সো ওই কোশ্চেনগুলো আউটলাইন করা, অ্যান্ড দেন ওই কোশ্চেনগুলো অ্যান্সারটা লিখে ফেলা, অ্যান্ড দেন ওই কোশ্চেনগুলো অ্যান্সারগুলো একটা প্যারাগ্রাফ ফর্মে, একটা কোহেসিভ ফর্মে নিয়ে আসা। সো ওই স্ট্র্যাটেজিটা ফাইনালি হেল্প করছে। সো বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আমি যখন আমার নিজের এসওপি দেখি যে 6 বছর আগে কি লিখছি, দেখলে আমার নিজেরই হাসি লাগে যে এই ইংলিশ আমি লিখছি। কারণ আমরা যতই মানে ইংলিশ মিডিয়াম বলি, বাংলা মিডিয়াম বলি, যত ইংরেজিতেই পড়ি না কেন, আমাদের আসলে কালচারালি যে লিটারেরি যে ইংলিশটা, ওইটা কিন্তু আমাদের নাই, ডেভেলপ হ্যাঁ, করা নাই। আমরা ইংলিশ শিখি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্বের হ্যাঁ পরে যেগুলা থাকে আর কি সেগুলা, হ্যাঁ অবজেক্ট, ওগুলো অবজেক্ট অর সামথিং, ভুলে গেছি অবজেক্ট। আমি। তো হ্যাঁ 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 এইটা এইভাবে আসলে ইংলিশ কাজ করে না, ইংলিশটা হইতে হবে মানে একটা ফ্লো এর মতো কাজ করতে হবে। ইউ হ্যাভ টু লাইক থিঙ্ক ইন ইংলিশ, রাইট? তোমার সাবজেক্টের পরে প্লাস দিয়ে ভার্ব আসে, এরকম ম্যাথের ফর্মুলা দিয়ে ইংলিশ শিখলে ম্যাথে ইংলিশ হবে না। ইংলিশ হবে না। ট্রু, একদম এক্স্যাক্টলি। সো অ্যান্ড দেন হচ্ছে ওই যে আমরা যেটা করতাম কি, যে ওই এই ওয়ার্ডটা বেশি লিখে ফেলতেছি, তো এটার প্রতিশব্দ ডিকশনারি থেকে বাইর করে লিখে ফেলি, কিন্তু সব সব শব্দ কিন্তু সব জায়গায় যায় না, এবং রাইট? মজার ব্যাপার হচ্ছে তখন চ্যাট জিপিটি ছিল না, তখন হ্যাঁ গ্রামারলি ছিল না, তখন কুইল বট ছিল না, সো হুম, জিনিসপত্র অনেক যা লিখছি স্ট্রেসফুল তো, ছিল। হ্যাঁ, অনেক স্ট্রেসফুল ছিল। তারপরও বাট এটা থেকে বোঝা যায় যে তুমি যে বললা যে 6 বছর আগে তোমারটা দেখে তোমার নিজেরই নিজেকে মারতে ইচ্ছা করে এরকম। Okay, তো এটা থেকে বোঝা যায় যে তুমি যেটা লিখতেছো, তোমার যে এসওপি লিখতেছো, সেটা তোমার সিনিয়র যে কিনা তোমার থেকে এখন মানে ইউএসএ তে আছে বা ইউএসএ তে তোমার এরকম একটা ভালো পজিশন আছে, তাকে দিয়ে এটা একটু ইয়ে করাইতে হবে। কি করাইতে হবে মানে ওই যে পলিশ করে, হ্যাঁ, পলিশড অ্যাজ ইন লাইক সে জাস্ট রিভিউ দিবে। মানে আমি রিভিউ দিবে, আমি কয়েকজনকে দিয়ে করাইছি, এমন না যে তারা হচ্ছে আমাকে কোনো লাইন টাইন লিখে দিছে, তারা ডিরেক্ট আমাকে করে, জাস্ট গালি টালি দিছে যে কি হ্যাঁ, লিখছো এখানে, তুমি এভাবে এটা রাইট রিরাইট করো। তখন আবার রাইট রিরাইট করছি আর কি। বাট এমন না যে কোনো লাইন হচ্ছে সে আমাকে রিরাইট করে দিছে, এরকম না। এত টাইম নাই এক্স্যাক্টলি। তাদের।
এত সময় নাই তো, আমরাও তো করি মাঝে মাঝে রিভিউ, এত সময় তো হয় না, বাট ওইটাই তখন আমরা বলে দিই যে দিস ইজ নট কালচারালি ফিট। হুম হুম। ওটাও হয়তো তখনকার ভাইরা আমাকে এরকম বলে দিছিল, যে বাট আমি দাদি নানিকে মারা টারা ফেললে এই জিনিসটা এরকম হ্যাঁ করা যাবে না বা এরকম এরকম করা কিছু। যাবে না। আরো হ্যাঁ, আরো অনেক যেমন মাইনর ডিটেল থাকে যেগুলো না বুঝে লেখা। গার্লফ্রেন্ডের কথা লেখা যাবে না বা এই সেইগুলো লেখা যাবে না। তো যাই হোক, এসওপি লেখালেখি হলো। তার একটা যেটা পয়েন্ট সেটা হচ্ছে লেটার অফ রেকমেন্ডেশন। এটার জন্য আমাকে একটু দৌড়াদৌড়ি করতে হয়েছে, যে আসলে প্রফেসর খুঁজে বের করা যারা আমাকে এলওআর দিবেন, তারপর হচ্ছে তাদেরকে একটা ড্রাফট লিখে দেওয়া, কারণ ড্রাফট তো তাদেরকে দিতে হবে, অ্যান্ড দেন তাদেরকে ডেডলাইনগুলো সম্পর্কে অলওয়েজ রিমাইন্ডার দিয়ে রাখা আর কি। সো এইটা আমাকে তখন যেটা করতে হতো, এই ডিসেম্বর মাস আর জানুয়ারি মাস আমাকে হচ্ছে বুয়েটে সকাল 7টার দিকে গিয়ে বসে থাকতে হতো স্যারদের চেহারা দেখানোর জন্য। এমন একদিন হয়েছে যে সকাল 7টায় গেছি, রাত 12টায় আসছি, ঠিক আছে। এক স্যারের পিছনে ঘুরতে 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 সেই বুয়েট ক্লাবের সামনে দাঁড়াইছিলাম আমরা 4 ঘন্টা। আমি আর আরেকজন সিনিয়র আপু, আমরা দুইজন মিলে 4 ঘন্টা। ওই স্যার হচ্ছে ইয়া খেলতেছে, কি বলে এটাকে, টেবিল টেনিস খেলতেছে। তো উনি বের হবে, ওনাকে ফোন দেওয়া যাবে না, উনি বের হবে, তারপর ওনাকে বলতে হবে। তো তো ওই স্যার আবার একটু মানে টেম্পার ছিল ওনার। তো আমি তো ভয় ছিলাম যে কি কি না কি বলে বসে। তো উনি যখন বের হলো, তো পরে আমি ছিলাম, আপুও ছিল, তাই হয়তো গালিটা দেয় নাই আর কি, বকাটা দেয় নাই। তো আমি বলছি, আরে তোমরা এখানে এতক্ষণ দাঁড়ায় আসছো, তোমরা কালকে আসো আবার। এরপর আবার পরের দিন যাওয়া লাগছে। পরে আর কি এরকম করে ওই স্যার আবার খুব ইন্টারেস্টিং, উনি ল্যাপটপটা খুলে উনি আবার কম্পিউটার চালাতে যায় না, উনি বলে যে এই লগ ইন করে দিলাম, তোমার যে কটা এসওপি লাগে, এলওআর লাগে দিয়ে দাও। তো এরকম আর কি ওনার ব্যাপারটা ছিল ভালো তো, এটা এরকম। ভালো, কারণ আসলে এলোয়ার এর একটা ব্যাপার হচ্ছে যে এলোয়ার কিন্তু আগে মনে হয় লেটার দিয়ে এলোয়ার টেলোয়ার নেওয়া যেত, হ্যাঁ, এখনো এখনো কোনো কোনো লেটার জায়গায় লেটার নেওয়া দিয়ে যায়। বাট অনেক ইউনিভার্সিটি আবার এলোয়ার এর ব্যাপারটা হচ্ছে একটা মানে লগ ইন সিস্টেম মতো করে দিছে, মানে হ্যাঁ তুমি হ্যাঁ হ্যাঁ লিঙ্ক পাঠাবা, ওই লিঙ্কে যে তোমার স্যারকে হ্যাঁ, লিখতে হবে তুমি এ ভালো না খারাপ, বা ক্লাসে রাইট রাইট। আসতো না আসতো না এরকম কথাবার্তা লিখতে হ্যাঁ, হবে। এগুলো লিখতে হবে, আর হচ্ছে ওই লেটারটাও আপলোড করার একটা অপশন আছে। সো লেটারটাও থাকতে হবে, আর ওটাও ওই আর তো যাই হোক, ওগুলো চ্যালেঞ্জিং সময় ছিল সেই সময়। ওভারঅল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি হচ্ছে 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, স্যারদের রিমাইন্ডার দেই অনেক। স্যাররা অনেক কষ্ট করছে, আমি এটার জন্য তাদের কাছে অনেক কৃতজ্ঞ আর কি। তো অ্যাপ্লিকেশন করে দিয়ে এখন তো অপেক্ষা করার পালা। তো মোটামুটি জানুয়ারি এবং ফেব্রুয়ারির মধ্যে আমার অ্যাপ্লিকেশন শেষ। এরপরে মনে হয় আর অ্যাপ্লিকেশন করি নাই। অ্যান্ড অ্যাপ্লিকেশন করে আমি আবার কি করতেছিলাম, যেসব জায়গায় অ্যাপ্লিকেশন করছি ওখানকার প্রফেসরদেরকেও ইমেল দিতেছিলাম। তো এর মধ্যে কিছু কিছু জায়গায় আমার অ্যাকসেপ্টেন্সও আসতেছিল, অ্যাকসেপ্টেন্স ইন এ মিনিং যে জাস্ট অ্যাডমিশন আর কি। তো কয়েকটা ইউনিভার্সিটি যেমন তখন অ্যাডমিশন, যেমন মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি আমাকে অ্যাডমিশন লেটার পাঠাইছে, মানে মেইল করে, কুরিয়ার করে একদম অরিজিনাল একটা লেটার পাঠাইছে। আচ্ছা, তো আমাদের বাড়িওয়ালা আমি হচ্ছে মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির কথা একটু বলে নিই, মানে এটা কি তোমার আপার মিশিগানে ওইখান থেকে অরোরা দেখা যায় যে ওইটা? হ্যাঁ হ্যাঁ, খুব হ্যাঁ। ওই যে আমরা আমি অরোরা যাইনি, অরোরা হ্যাঁ নিয়ে তো আমরা অনেক হাইপড। তো এক ভাই উনি হ্যাঁ। মিশিগান টেক থেকে উনি পড়াশোনা কমপ্লিট করছে, পিএইচডি করছে, এবং হুম হুম। উনি আর কি এগুলো নিয়ে পাত্তাই দেয় না। উনি জেনারেক একটা জেনারেটর কোম্পানিতে এখন জব করে। তো উনি বলতেছে যে হ্যাঁ এটা তো আমরা প্রতিদিনই দেখতাম, বাসা থেকে বের এটা হইলে প্রতিদিনই স্পেশাল দেখতাম, কি? এটা এটা স্পেশাল কি এসি। তো হ্যাঁ হ্যাঁ, এইটা ওইটা পুরা ওইটা হচ্ছে আপার মিশিগান, মানে মিশিগান টেক হচ্ছে আপার মিশিগান একটা এরিয়াতে। ওইখান হ্যাঁ, থেকে হচ্ছে নর্থ পোল মনে হয় একটু কাছে অর সামথিং, ওখান থেকে অরোরা দেখা যায় আর কি, মানে নর্থ নর্দার্ন পোল লাইট। মানে নর্দার্ন। নর্থ পোল কাছে না মানে অবভিয়াসলি, বাট বাট ব্যাপারটা আই হচ্ছে থিঙ্ক লাইট লেক পলিউশন ইরিগেশন, কম, তারপর লাইট পলিউশন। লাইট পলিউশন কম, তারপরে হচ্ছে ওইটা হচ্ছে তোমার লেক মিশিগানের পাশে, লেক মিশিগানের লেক পাশে। মিশিগানের পাশে, লেক মিশিগানের পাশে কি না লেক লেক ইরির মিশিগানের পাশে? পাশে, নো নো, আচ্ছা, নট এটা লেক এ ইরি, পাশে। হ্যাঁ। এটা ওইটা আচ্ছা হচ্ছে তোমার এই লেক মিশিগানের বাম পাশে উইসকনসিন, ডান পাশে হচ্ছে তোমার আপার মিশিগান, আপার পেনিনসুলা যেটাকে বলে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপার পেনিনসুলা, রাইট। মিশিগানের, ও তুমি বলতেছো এটা হচ্ছে বাম পাশে পড়ছে আর কি। না না, উইসকনসিন বাম পাশে, আর ওই হ্যাঁ হচ্ছে হ্যাঁ, ওইটা মানে ডান মিশিগান পাশে। থেকে যদি বলি তো মিশিগানের ডানে তো হচ্ছে ইরি, বামে হচ্ছে হুম। মানে টেকনোলজি হ্যাঁ। ট্রয় নাকি কোথায় জানো নাকি আমি জানি না, বলে গেছি। তো যাই হোক, সেখান থেকে যখন আসে তখন আমাদের বাড়িওয়ালা বলে, আরে সাদের জন্য তো হচ্ছে ইয়ে আসছে, লেটার আসছে আমেরিকা থেকে। তখন তো আরে কি লেটার আসলো, সবাই তো মানে ইয়া করতেছে যে আরে কি লেটার, হ্যান ত্যান। পরে আমি লেটার খুলে টুলে দেখলাম অ্যাডমিশন আসছে। তো মানে অ্যাডমিশন আসার তোমার পর মানে হচ্ছে কংগ্রাচুলেশনস, ইউ গট হ্যাঁ অ্যাডমিটেড হ্যাঁ এরকম ব্যাপার হ্যাঁ স্যাপার। হ্যাঁ,
তো কিন্তু ওই যে টাকা, এত টাকা দিতে হবে সেটাও লেখা আছে। হুম তো তখন আর কি ভাইদের ফোন টোন দিলাম বা মেসেজটা দিলাম, ভাইরে বলে হ্যাঁ অ্যাডমিশন তো পাবা, এটা সমস্যা না, ফান্ডিং এর জন্য ওয়েট করো। হুম হুম তো যত হাইপ উঠাইছিল ওটা আবার ক্রাশ হয়ে গেল আর কি। হুম হুম তো এরকম করে অ্যাডমিশনের অফার পাচ্ছি সব জায়গা থেকে মোটামুটি। আমি এইটুকু কোনটা কোনটা থেকে পাইছি এটা মনে নাই, বাট এইটুকু মনে আছে যে মোটামুটি 6টার মতো জায়গা থেকে আমি অ্যাডমিশন পাইছিলাম। 10টা যে অ্যাপ্লাই করছি এর মধ্যে 6টা মতো অ্যাডমিশনই পাইছি, 6টা বা 7টা। তো এর মধ্যে একটা ইউনিভার্সিটির কথা মনে আছে, ইউনিভার্সিটি মিনেসোটা ডুলুথ, ওরা আমাকে ইয়ের জন্য ডাকছিল, ওদের যে ইন্টারভিউ হয় যে, হুম হুম তো ইন্টারভিউর জন্য ডাকছিল। তো আহ, উম, তখন তো স্কাইপের যুগ ছিল, তো এই জুম টুম ছিল না আর কি। তো আহ, এরকম রাত 3টার সময় আমাকে স্কাইপে ইন্টারভিউর জন্য বসা লাগছে আর কি। হ্যাঁ, মানে ব্যাকগ্রাউন্ড খুবই বাজে ছিল, আমি বসলাম কোনোভাবে, আমি টাইমটা গরমিল করে ফেলছিলাম। তো আমি ভাবছিলাম 4টা থেকে ইন্টারভিউ, তো 3টার থেকেই দেখি যে স্কাইপেতে কল আসা শুরু করছে। তো আমি যখন লগ ইন করলাম দেখলাম যে 7জন প্রফেসর বসে আছে, মানে 7জন প্রফেসর আমার ইন্টারভিউ নেওয়ার জন্য বসে আছে। তো এটা আবার ওই ডুলুথের এক সিনিয়র ভাইকে জিজ্ঞেস করলাম, যে ভাই আমাকে অ্যাপ্লাই করতে বলছিল ডুলোতে। তাকে বললাম যে ভাই 7জন আমাকে বলছে ইন্টারভিউ নেওয়ার জন্য বসছে। বলে কে কে বসছিল, এরা বসছে কে, পুরো মেকানিক্যাল ডিপার্টমেন্ট দেখি তোমার ইন্টারভিউ নিছে, হুম এটা হুম। তো খুবই আনকমন। ওকে হ্যাঁ ভাই, আমি তো বুঝলাম না। তো আমি তখন তুমি মনে করছি যে আনপ্রিপেয়ার্ড ছিলা 1 আওয়ার আগে। হুম হ্যাঁ, অ্যানাদার সেন্স আমি যে 1 আওয়ার আগে আমি 7জনের সাথে ইন্টারভিউ দেওয়ার মতো ওরকম প্রিপারেশনও ছিল না। আর আমার আরেক ফ্রেন্ড, ও মানে আমার মানে ও হয়তো আমার 1 বা 2 দিন আগে ইন্টারভিউ দিছে, ওর সাথে আমার কথা হয়েছিল। ও বলছিল না এমন কিছু না, খুবই ইজি, একজনের সাথে কথা হবে, ও তোর বিভিন্ন হাবি জাবি জিজ্ঞেস করবে। তা আমি অত লোকই নিয়েছিলাম আর কি, অতটা সিরিয়াসলি নিই নাই। দেন হচ্ছে ইন্টারভিউ দিলাম, দেওয়ার হয়তো কিছুদিন পরে ওখান থেকে রিজেকশন আসলো। আমি কই, কি ব্যাপার, কি হইলো? এমন ইন্টারভিউ যে এমন ভাবে গেরাই দিলাম যে কিছুই হলো না, রিজেকশনই চলে আসলো। ইন দ্য মিন টাইম আমি তোমার হচ্ছে এই তো বললাম যে আমার তো ক্যারিয়ার গোল ছিল 3টা, তাই না? তো মাঝখানে আমি আবার আইএসএসবি দিতেছিলাম নেভির জন্য। আচ্ছা, আইএসএসবি কি দিয়ে একটা দিয়ে অবস্থা! হ্যাঁ, ওই যে অ্যাপ্লিকেশন শেষ, হুম হুম এখন আমি হচ্ছে নেভির জন্য পরীক্ষা দিলাম, ওই যে ভাইবা বলে, তারপর রিটেন হয়, এগুলো দিয়ে আইএসএসবি দিতে গেছি। তো আইএসএসবি মানে দিতেছি, আর অ্যাট দ্য সেম টাইম সো আমি অ্যাডমিশনের জন্য ওয়েট করতেছি আর কি। অ্যাডমিশন মোটামুটি আসতেছে, বাট ওই ফান্ডিং আসতেছে না। তো ঘটনা প্রবাহ যদি আমার মনে পড়ে, তো যাই হোক এইটুকু মনে, মানে এক্সাক্ট ডেটগুলো মনে নাই, বাট এইটুকু মনে আছে যে আমি আইএসএসবি দিতে গেছি। অ্যান্ড আইএসএসবিতে আমি হচ্ছে গ্রিন কার্ড পাই না, আমি হচ্ছে ইয়েলো কার্ডটা পাই। তো মানে আইএসএসবি রেজাল্ট তো 3টা হয়, গ্রিন, ইয়েলো আর রেড। রেড মানে রিজেক্ট, ইয়েলো মানে তোমাকে একটা পোর্শন আবার দিতে হবে। বেসিক্যালি ফিজিক্যাল টেস্টে যদি তুমি কোনো কারণে ফেল করো, তো ফিজিক্যাল টেস্টটা তুমি রিঅ্যাপিয়ার করতে পারবা। এবং আইএসএসবির আনরিটেন রুল হচ্ছে, এক্সকিউজ মি, যতবার তুমি ফিজিক্যাল পাস না করতে পারো ততদিন পর্যন্ত দিতে পারবে, আনলিমিটেড রিটেক। হুম হুম ঠিক আছে? তো আমি যেটা হয়েছিল যে ওখানে একটা লাফ দিতে হয় আইসিএসবিতে, যারা আইসিএসবি দিছে তারা জানায় একটা লাফ দিতে হয় 6 ফিট একটা গর্তের উপর দিয়ে। ওই লাফ দিতে গিয়ে আমি পড়ে গেছি গর্তে। তো পড়ে গিয়ে আমার আঙ্গুলটা ফ্র্যাকচার হয়ে যায়। তো ফ্র্যাকচার হয়ে যাওয়ায় তো আমি কাইন্ড অফ বেড রেস্ট। তো তারপর আইসিএসবিতে মোটামুটি ভালো হয় বাকি বাকি পার্টগুলো। তো আমাকে ওই যেই আমার যেই ইয়া যে ভাইস প্রেসিডেন্ট বলে মনে হয় না, ডেপুটি প্রেসিডেন্ট ডিপি, উনি বলে যে তোমার তো সব কিছু ভালো ছিল, বাট তুমি ফিজিক্যালি উইক, তুমি 2-3 সপ্তাহ পরে এসে আবার ফিজিক্যালটা দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে স্যার। তো আমরা চলে আসলাম আইএসএসবি, মোটামুটি আমি তো চিন্তা করতেছি মোটামুটি হয়ে গেল আর কি, আইএসএসবিও হয়ে গেল। হুম অ্যান্ড তো বাসায় আসতে আসতে বাসায় এসে আমি তখন বেড রেস্টে চলে গেছি। আমার পা তো ফ্র্যাকচার, আঙ্গুল ফ্র্যাকচার হয়ে আমি মোটামুটি বেড রেস্টে কম্পিউটার গুতাচ্ছি। এমন সময় দেখলাম যে ইউনিভার্সিটি অফ টলিউড থেকে ইমেইল আসছে। তো খুললাম, খুলে দেখলাম যে আমাকে সেই একই জিনিস অ্যাডমিশন দিছে, ফান্ডিংয়ের কোনো আলাপ নাই। তো আমি আবার ইমেলে ব্যাক করলাম যে আমি তো ফান্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করছিলাম, ইজ দের এনি আপডেট অন দ্যাট? তো সারা রাত কোনো ইমেলে রিপ্লাই নাই, সারা রাত রিফ্রেশ করতেছি। পরের দিন সেম টাইমে আর একটা ইমেল আসলো। ইমেলটা খুললাম, বলতেছে যে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ। ওকে, আরে শালা পাইছে কে! সো এই এটা তো এই ফার্স্ট। এই 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 প্রসিডিউরটা বলে নেওয়া উচিত যে অ্যাডমিশনটা ফার্স্টে কলেজ অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে ওরা হচ্ছে একটা অ্যাডমিশন অফার লেটার দেয়। রাইট। কলেজ অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকেই মনে হয় দেয়, ইফ আই রিমেম্বার কারেক্টলি।
সেটার হ্যাঁ মধ্যে কোনো ধরনের ফান্ডিং বা কোনো ধরনের কথাবার্তা লেখা থাকে না, ইটস জাস্ট বোঝা যায় যে ওইখানে অ্যাডমিশন নেওয়ার মতো যোগ্যতা তোমার আছে, অফার লেটার। তারপর যেটা এক্স্যাক্ট। হয় সেটা হচ্ছে আহ, তারপরে যে ফান্ডিং লেটারটা সেটা আসে ইএসিএস থেকে। ইএসিএস মানে হুম হচ্ছে তোমার ডিপার্টমেন্ট থেকে, রাইট? হুম তোমার হুম ক্ষেত্রে হুম। মনে হয় মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে। আমার ক্ষেত্রে আমার যতটুকু মনে পড়ে আমাকে ওই কক্স যারা কক্স থেকে, হ্যাঁ, এই কলেজ অফ গ্র্যাজুয়েট স্টাডিজ, আচ্ছা মনে হয় আমরাই প্রথমবার মনে হয় আমাকে ওরাই দেয় না? ওরাই আচ্ছা, দিছে। কলেজ অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে। মানে বেসিক্যালি ওদের মধ্যে ইন্টারনালি একটা মিটিং হয়, যে প্রফেসর হ্যাঁ যারা আছে তাদের মধ্যে ইন্টারনালি মিটিং হয়, এবং তারা দেখে রাইট কে কে অ্যাডমিশন পাইছে এরকম ভাবে দেখে। রাইট তো রাইট মনে হয় রাইট। যাদের যাদের পছন্দ হয় যে না ও আমার তো আসলে ল্যাবে একটা টিএ লাগবে, বা ল্যাবে হচ্ছে আমার আরএ লাগবে। তো হুম হুম বেসিক্যালি হুম সবাই তো আসলে ল্যাবে কাজ করে। হুম। প্রফেসরদের যাদের ল্যাব আছে বা প্রফেসররা যারা থাকে তাদের মনে হয় দুইটা করে কোটা থাকে, মানে দুজন করে সে টিএ নিতে পারবে, হ্যাঁ, এরকম। টিএ নিতে পারবে, হ্যাঁ, তার ল্যাবে রিসার্চও করবে বাট রিসার্চও প্লাস। করবে, হ্যাঁ, এরকম। বাট ওই ওই সময় আর কি আমাদের টলিডোতে মেকানিক্যাল এর অ্যাডমিশনটা সেন্ট্রালি হতো আর কি, কাইন্ড অফ সেন্ট্রালি হয়তো, আচ্ছা। সেন্ট্রালি হতো। তো হয়তো কোনো কারণ, আর প্রতি বছর তো যেহেতু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা ওখানে সব থেকে বড় আর কি, ওদের অনেক টিএ লাগে আর কি। সো সেই টি এর জন্য ওরা টিএ অ্যাডমিশন দেয়। সো এটা ডিপেন্ড করে আগের বছরের বুয়েটের স্টুডেন্ট বা এরকম একটা ট্র্যাক রেকর্ড যদি ভালো থাকে, এটাও একটা কারণ। সে তো আর আমার চিনে না, তার সাথে আমার কোনো মিটিংও হয় নাই। হুম হুম তো আমি এর মধ্যে ওই যে ওখানকার তখন যে গ্র্যাড কোচ ছিল তাকে ইমেল টিমেল অলরেডি অ্যাপ্রোচ করছিলাম, বাট কারোর থেকে কোনো রেসপন্স পাইনি অ্যাট দ্যাট টাইম। সেটা হচ্ছে আমার অ্যাডমিশন পাওয়ার আগে। হুম হুম। তো অ্যাডমিশন আমি পেয়ে যাই আউট অফ নো ওয়্যার, আলহামদুলিল্লাহ। তো এন্ড দেন হচ্ছে, কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ, লেট লং টাইম। কংগ্রাচুলেশনস। হ্যাঁ। সো হাতের তখন হাতে ভাঙা আঙুল নিয়ে তুমি অ্যাডমিশন অফার লেটার, পায়ে পায়ে ভাঙা আঙ্গুল, হ্যাঁ। পায়ে ঠিক আছে, পায়ে ভাঙা আঙুল, পায়ে আচ্ছা, ও হ্যাঁ। আচ্ছা, তাহলে তো আরো তখন আমি সিরিয়াস। আরো সিরিয়াস, হ্যাঁ। তখন আমি হচ্ছে আমার এটুকু মনে আছে যে আমি এরকম বসে আছি, তো আমি দেখলাম যে দুবার তিনবার চোখ কচলাইলাম, আদৌ কত, মানে ওখানে অ্যামাউন্টটা লেখা ছিল 14,000 সামথিং। এখন ইন্টারেস্টিং লাগে যে 14,000 টাকায় তখন আমেরিকা চলতে পারছি। তো $14,000। তখন আমি ওই মানে ইয়াটা নিয়ে আমি আবার খোঁড়ায় খোঁড়ায় আমার ছোট ভাইয়ের কাছে গেলাম, যেই দেখতো ইমেলটা ঠিক আছে কিনা। তখন ও পড়ে বললো যে হ্যাঁ, এটা তো তোমার ইমেলটা ঠিক আছে। তারপরে আসলে তখন থেকে স্বপ্ন শুরু হয়ে গেল যে আমেরিকা আসার, হুম। নেভি বাদ। তো ফাইনালি, ফাইনালি। ফাইনালি। তো ইন দ্য মিন টাইম হচ্ছে আহ, কাছাকাছি সময় আমি বেইলর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম। বাট আমি হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে ফেলি, I-20 চলে আসে, এইসব ফর্মালিটি কমপ্লিট করে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে ফেলি, এবং আমার খুব সম্ভবত আমার যত মনে আছে যে ভিসার ডেটটাও নিয়ে ফেলে, এর মধ্যে বেইলর ইউনিভার্সিটি থেকে আবার আমার ফান্ডিংয়ের কনফার্মেশন চলে আসে। তো আমার দুইটা ইউনিভার্সিটি থেকে ফান্ডিংয়ের কনফার্মেশন আসে। বাট আমি যেহেতু অলরেডি ভিসার ডেটটা নিয়ে নিছি, এইখানকার I-20 দেখায়। সো আমি ওইটা ওই এবং তোমার টাইমিং একটা ফ্যাক্টর, তুমি চাও নাই যে। টাইম, হ্যাঁ। সো দেন হচ্ছে আমার অ্যাট দ্যাট টাইম আমার মনে হয়েছিল যে বেইলোর যাওয়াটা বেটার হবে, কারণ বেইলোর আমার 2 বছরের গ্যারান্টেড ফান্ডিং ছিল, সামারে গ্যারান্টেড ফান্ডিং ছিল, এই জিনিসগুলো তো ম্যাটার করে ওই সময়। হ্যাঁ, এখন বুঝি যে তো ম্যাটার করতো না, বাট অ্যাট দ্যাট টাইম আই থট লাইক ইট ইজ এ বিগ ডিল। সো আমি তখন চিন্তা করছিলাম যে ভিসাটা নিয়ে পরে আমি ট্রান্সফার করে বেইলোর চলে যাবো, এইসব চিন্তা ভাবনা করতাম আর কি। সো আমি বেইলোরের অফারটাও রাখছিলাম, দেন হচ্ছে টলেডোরটাও রাখছিলাম। এবং আই তো টোয়েন্টিটা দেওয়া হয় হচ্ছে, I-20 হচ্ছে ভিসার অ্যাপ্লিকেশনের জন্য একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টটা দেওয়া ফাইন্যান্সিয়াল হয় হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস যে থাকে প্রত্যেকটা ইউনিভার্সিটির, সেখান থেকে দেওয়া হয়। সেখানে মেনশন করা থাকে যে ও অ্যাডমিশন পাইছে, হুম। এবং ও হচ্ছে এর এত টাকা ফান্ডিং পাবে। সো ওকে বেশি ঝামেলা করো না, ওকে হচ্ছে ভিসা রাইট, দিয়ে কাইন্ড দাও। অফ একটা কাইন্ড অ্যাসুরেন্স অফ লাইক দেওয়া। অ্যাসিওরেন্স আর কি, মানে সেলফ তোমার ফান্ডে যারা ওইখানে অনেক কোশ্চেন করবে তোমার এখানে কে কে থাকে, হ্যাঁ তুমি এখানে আসলে যাবা কি না আবার। বাট হ্যাঁ ফান্ডেডে মানে এরকম এত কোশ্চেন টোশ্চেন করে না। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ভিসা অফিসার মনে হয় জাস্ট একটা দুইটা কোশ্চেন করে, জাস্ট। রাইট, হ্যাঁ। হ্যাঁ। জাস্ট ক্যাজুয়াল, মানে জাস্ট কিছু ফর্মালিটি। তো তোমাদের সময় কি তোমাদের অ্যাপ্রোচটা ছিল জানি না, এখন তো মোটামুটি ইমেইলে I-20 ইস্যু করে। ওই সময় ইমেইলে I-20 ইস্যু করাটা লিগাল ছিল না। তখন আমাদের যেটা করতে হতো, DHL করে ও আমাদেরকে অর্ডার আচ্ছা, দেওয়া হ্যাঁ হতো। হ্যাঁ। তখন আমার মনে আছে $20 বা এরকম একটা কস্ট আমাকে দিতে হয়েছে, জাস্ট DHL করে আমাকে ফিজিক্যাল I-20 ইয়াটা নেওয়ার জন্য, কাগজটা নেওয়ার জন্য। এবং এখন তো সেটা আবার I-20 আমেরিকান এম্বাসিতে দেওয়া লাগছে, রাইট? দেখাইতে হয়েছে, ওরা নেয় দেখাতে নাই, হয়েছে, ওরা আচ্ছা। একটা জাস্ট সাইন করে নিয়ে যেতে হয়। তো ওই একদম ফিজিক্যাল যে কপিটা, যেটা ডিএসও সাইন করছে, সেটাই
আসছে আমার বাসায়। দেন ওটা নিয়ে ওই যে দেন হচ্ছে ওই এখনো প্রসেস তো সেমই, ওই ট্রাস্ট ব্যাংক না কোথায় যেন গিয়ে হচ্ছে টাকাটা দিতে হয়, ভিসা ফি দিয়ে সেই ইয়েলো স্লিপ নিয়ে এসে সিজিআই গ্লোবালে সেভিস ফি থাকে না, সেভিস ফি থাকে, সেভিস তারপর ফিও দিতে হয়। হ্যাঁ, সেভিস ফি সেভিস দিতে ফি হয়, দিতে হয়, ভিসা ফি দিতে হয়, আরো। ভিসা ফি দিতে হয়। হ্যাঁ, হ্যাঁ, দেন হচ্ছে তো তো এই সব প্রসেস মোটামুটি আগে যা ছিল তাই আছে। আমরা ভিসা তখন নিয়ে আরেকদিন ডিসকাশন করব। ভিসা একদিন মানে ডিসকাস করবো ডিএস খুশি। ওয়ান হ্যাঁ, সিক্স ফাইভ কেমনে ফিল আপ করতে হয়, বা হচ্ছে হ্যাঁ, কেমনে ভিসা ফেস করতে হয়। বাট ফাইনালি এক্স্যাক্টলি। মানে তোমার আসলে অ্যাডমিশন ইয়ে হয়ে গেল, মানে কনফার্ম হয়ে গেল, তাও মাস্টার্সে। মাস্টার্সে মাস্টার। ফুল স্কলারশিপ পাওয়াটা একটু চ্যালেঞ্জিং। হুম, হুম। এটা আসলে এটা বলে রাখা এবং ভালো, কারণ পিএইচডিতে এবং- মানুষজন কিন্তু আসলে পিএইচডিতে মেক সেন্স। আসলে পিএইচডিতে কি হয়, মানে একটা স্টুডেন্ট সে পিএইচডিতে 5 বছর থাকবে, তাকে টু হুম, ইয়ার্স হুম, লাগবে শিখাইতে পড়াইতে, এবং বাকি 3 বছর তার কাছ থেকে কিন্তু অনেক আউটপুট পাওয়া যাবে। তো এই জন্য আউটপুট পাওয়া। পিএইচডিতে প্রফেসররা ফান্ড দিতে অনেক কমফোর্টেবল থাকে, ডিপার্টমেন্ট অনেক কমফোর্টেবল থাকে। কিন্তু মাস্টার্সে যেটা হয়, একটা স্টুডেন্টকে পাবেই হচ্ছে 2 বছরের মধ্যে, অনেকে আবার 1.5 বছরের মধ্যে বের হয়ে যাওয়ার জন্য তাড়াহুড়া শুরু করে। সো এই জন্য রাইট। হচ্ছে মাস্টার্সে ফান্ডের পরিমাণটা কম। সো এই কম ফান্ডের মধ্যে এত হাই ডিমান্ড একটা ইয়ের মধ্যে সবাই জাস্ট এটার জন্য ঝাঁপায় পড়ে, এবং সেখান থেকে পাওয়াটা খুবই ডিফিকাল্ট। বাট এনিওয়েজ তুমি পাইছো, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। সো মানে লেট কংগ্রাচুলেশনস। বাট রাইট। আমরা আসলে আরেকটা সেশনে হয়তো তোমার মাস্টার্স কমপ্লিট করার পর কিভাবে তুমি পারডিউতে পিএইচডিতে পাইলা। পারডিউ হচ্ছে, যারা অনেকেই জানে যে ইঞ্জিনিয়ারিং এর র্যাঙ্কিং এ ওয়ার্ল্ডের খুবই ভালো র্যাঙ্ক একটা ইউনিভার্সিটি, পারডিউ ইউনিভার্সিটি। এবং সেখান থেকে তুমি হচ্ছে পিএইচডি কমপ্লিট করছো। সো তোমার ওই স্টোরিটা আমরা আরেকদিন শুনবো। আহ, আপাতত শিওর। আপাতত আজকে হচ্ছে আমরা এতটুকুই রাখি। হ্যাঁ, আমরা অলরেডি আমাদের এই ডিসকাশনই 1 ঘন্টার মতো হয়ে গেছে। 1 ঘন্টার মতো হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এই তো বললাম যে এই কথা আসলে শেষ হবে না এগুলা, মানে তোমার হিস্ট্রি আমার হিস্ট্রি না এগুলো আসলে এখানে অনেক দিস অ্যাকচুয়ালি স্ট্রাগল। মেক্স সেন্স। কারণ দেখো তুমি ওই সময় কি সিচুয়েশনে ছিলা, তোমার পায়ে আঙুলে ফ্র্যাকচার ছিল, তুমি আইসিসবি তে এক্সাম দিতে যে ফ্র্যাকচার হয়ে, তারপরে তুমি ওই সময়, তারপরে হচ্ছে ধরো তুমি যে সবার কাছ থেকে মানে ওই যে মিশিগান টেক থেকে তোমার যে অফার লেটার আসলো, মানে সেখানে সবাই খুব হাইপ, আরে এ ছিল তো আমেরিকা চলে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি তোমার ফান্ডিং তখনও ম্যানেজ হয় নাই। মানে আসলে না। সার্কামস্টেন্সেস বা তারপর হচ্ছে তোমার আশেপাশের মানুষজন, এগুলা কিন্তু অনেক ম্যাটার করে। তো এগুলো আসলে ডেফিনেটলি। শেয়ার করলে যেটা হয়, মানুষজন আসলে একটা হলিস্টিক আইডিয়া পাবে যে হ্যাঁ, মানে আমারও তো এরকম সিচুয়েশন যাইতে পারে, সো আমার মেন্টালি এরকম ভাবে প্রিপেয়ার থাকতে হবে। সো দ্যাটস হোয়াট, লাইক পডকাস্টের কিন্তু এটাই সুবিধা। আমরা যদি ধরো 5-10 মিনিটে বলতাম হ্যাঁ তুমি জিআরই দাও, আইএলটিএস দাও, এইভাবে চলে আসো, দ্যাট ডাজন্ট মেক সেন্স। এটাতে হিউম্যান এলিমেন্টটা চলে যায়, তাই না? ইটস নট। হ্যাঁ, মানে এখানে একটা জিনিস লাস্টে যেটা বলি যে আমার যে অ্যাডমিশন হলো, আমার কিন্তু কোনো রকম পেপার টেপার ছিল না। এখন ওই টলিডোতে পেপার করা স্টুডেন্ট যারা পেপার করছে এবং যারা কোর মেকানিক্যাল থেকে গ্র্যাজুয়েট করছে, তারা দেখে গেছে আমারই কাছাকাছি রেজাল্ট, হয়তো 19 আর 20, হয়তো জিআরইতে একটু কম বা বেশি এরকম আর কি। তারা আবার অ্যাডমিশন পায় নাই। মেকানিক্যাল থেকে মেকানিক্যাল অ্যাডমিশন পাই নাই, আমি নেম থেকে অ্যাডমিশন পেয়ে গেছি উইদাউট এনি পেপার। রাইট। তো আমি যেটা করছিলাম যে আমি ওই যে এসওপি বা লেটার অফ রেকমেন্ডেশনগুলোতে এমনভাবে আমার একটা ইমপ্রেশন ক্রিয়েট করছি যে আমি অনেক ভালো রিসার্চ করতে পারবো। হুম, So, এই কথা বলার একটাই উদ্দেশ্য যে মানে অনেকে ডিসকারেজড হয়ে যায় যে আমার পেপার নাই, এটা নাই, ওটা নাই, তো কি হবে। হ্যাঁ, এই চিন্তা করে অনেকে কিন্তু অ্যাপ্লাই করে না। আমার কথা হচ্ছে যে ভাই, আহ, নিজের যেটা নাই সেটা বোঝার চেষ্টা করো, অ্যান্ড দেন অ্যাপ্লাই করো, অ্যান্ড দেন হোপ ফর দ্য বেস্ট। বাংলাদেশে হ্যাঁ। আসলে স্পেশালি এরকম যেসব সাবজেক্ট মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল সাবজেক্টে রিসার্চ করতে গেলে বেশিরভাগ সময় যেটা হয় যে ইকুইপমেন্টের অনেক প্রবলেম থাকে। আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত মনে হয় স্টেট অফ দ্য আর্ট এরকম ল্যাব খুব কম আছে। অনেস্টলি স্পিকিং, তুমি ধরো একটা সিগন্যাল অ্যানালিসিস, তুমি একটা ভিএনএ, হ্যাঁ একটা ভিএনএ হুম, যে এক্সপেন্সিভ এটা, এই মানে আমেরিকান প্রফেসররাই হইতেছে 3 বার হচ্ছে সে ঢোক গেলে একটা কিনার আগে, লাইক এটা $50,000, yeah, $60,000, হুম, লাইক হুম, 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 গিগা হার্স লেভেলের। তো তো মেকানিক্যালে তো আরো এক্সপেন্সিভ, লাইক ফিজিক্যাল ইকুইপমেন্টস তোমার একটা টেস্টিং করার জন্য। তো বাংলাদেশের পার্সপেক্টিভে রিসার্চ করাটা আহ, হয়তো বা অনেক সময় একটু ডিফিকাল্ট হয়। হ্যাঁ, তো পেপার এখন আসলে স্টুডেন্টরা কিন্তু প্রচুর পেপার করতেছে, টু বি অনেস্ট রিভিউ এখন। পেপার করতেছে, এটা করতেছে সেটা করতেছে, হুম, হুম, হুইচ হুম। ইজ খুবই ভালো, অ্যাপ্রিসিয়েট করার মতো। বাট কারো যদি না থাকে সেক্ষেত্রে আসলে
অন্য অন্য সাইড দিয়ে সে হচ্ছে নিজেকে এক্সপ্রেস করতে পারে, নিজেকে রাইট। তুলে ধরতে পারে। রিসার্চ যে থাকতে হবে এমন না, কারো কারো যদি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যদি ভালো প্রজেক্ট এক্সপিরিয়েন্স থাকে, ধরো কেউ একজন রোবট বানাইলো বা কেউ একজন ধরো স্যাটেলাইটই বানাইলো, হ্যাঁ, বা এরকম একটা ব্যাপার যে প্রোটোটাইপ বানাইলো, এটা বানাইলো ওটা বানাইলো, সেগুলোরও কিন্তু একটা ইম্পর্টেন্স আছে। সেগুলো হচ্ছে কিন্তু ইনস্ট্রুমেন্টেশন স্কিল, প্রোগ্রামিং স্কিল, কোডিং স্কিল হিসাবে অনেক কিছু দেখাইতে পারে। সো ইটস নট অ্যাবাউট যে আন্ডার গ্রেডে এইখানে একটা একটা research পয়েন্ট বলে থাকতে রাখা হবে। উচিত, আমার পরিচিত একজন, সে উইদাউট এনি পেপার অর এনিথিং সে আসলে একটা ফুলি ফান্ডেড আর এ অফার পাইছে, বিকজ তার যে ফাইনাল ইয়ার প্রজেক্ট, হুম হুম ওই হুম। ফাইনাল ইয়ার প্রজেক্ট প্রফেসর রিসার্চের সাথে একদম 100% অ্যালাইন করে। সো রাইট। প্রফেসর যখন দেখছে যে আমার এই টপিক মানে খুবই ইয়ে একটা টপিক, মানে নর্মাল একটা টপিক না, মানে আউট অফ দ্য অর্ডিনারি একটা টপিক, সেই টপিকের সাথে এই ছেলের এফওয়াইপি ম্যাচ করে, সে তো আরে খুবই ইন্টারেস্টেড। সো এটাই আর কি। রাইট। বাট হ্যাঁ। অ্যাট দ্য সো এন্ড অফ দ্য ডে যেটা করতে হবে সে ট্রাই করতে হবে। তুমি যেরকম যে 10টাতে অ্যাপ্লাই করছো এবং একটাতে রিফিউজ হলে কোনো ধরনের আপসেট হওয়ার কিছু নাই। হ্যাঁ, কিছু নেই, হ্যাঁ। অ্যাপ্লাই করে খালি বসে থাকলে হবে না, অ্যাক্টিভলি পার্সু করতে হবে প্রফেসরদের। আমি একটা জিনিস বলে রাখি যে বেইলোরে যে আমার অফার লেটারটা আসছে, আমি কিন্তু অ্যাপ্লিকেশন করার পরে আমি আবার অ্যাক্টিভলি তাদেরকে ইমেল দিতেছিলাম। এর মধ্যে থেকে বেইলোর ইউনিভার্সিটি থেকে আমাকে মানে ইয়ে করছে, ওরা রেসপন্ড করছে যে ও তুমি অ্যাপ্লাই করছো, সো ইটস গুড, তাহলে আমরা অ্যাপ্লিকেশন রিভিউ করার সময় তোমার কথা মাথায় রাখবো। অ্যান্ড দ্যাট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি, দে কনসিডার্ড মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড পজিটিভলি, সো এখানে দ্যাটস ওয়াই আই গট। একটা জিনিস বলে রাখা উচিত যে প্রফেসরদেরকে মেইল করার ক্ষেত্রে বিভিন্নভাবে মেইল করা যায়। মেইল করার একটা ওয়ে আছে, এসওপির মতো মেইলের ফরম্যাটটা অনেক ইম্পর্ট্যান্ট। প্রফেসরদের উপর বেস করে মেইলে মাঝে মাঝে কিছু কিছু জিনিস চেঞ্জ করতে হয়। অনেকে হচ্ছে জেনারিক ইমেল পাঠায়, মানে জেনারিক ইমেল আমার মনে হয় পজিটিভ নেগেটিভ দুইটা সাইডই আছে। অ্যাট দ্য সেম টাইম আসলে রিপ্লাই যে আসে, রিপ্লাইয়েরও একটা ব্যাপার আছে। 3 টাইপের রিপ্লাই। প্রথম কথা, আই এম নট ইন্টারেস্টেড, মানে তুমি অ্যাপ্লাই করো না, আমার ফান নাই। সেকেন্ডটা, আচ্ছা দেখতেছি, তুমি পাঠাও, তুমি অ্যাপ্লাই করছো, খুবই ভালো, আমি হুম হুম দেখবো না। হ্যাঁ, দ্যাট ইজ লাইক এ হুম জেনারিক রেসপন্স, মানে সে তোমাকে এখনো ইন্স্যুরেন্স দেয়নি। বাট সামহাও অনেক হুম। সময় যেটা হয় যে ইন্টারভিউর জন্য কল করে, হ্যাঁ চলো তোমার সাথে একটা ইন্টারভিউ সেশন করি। রাইট। এটা মাথায় থাকে এটা ইনিশিয়ালি ব্যাপার। মনে হইলেও, মানে একটু নেগেটিভ মনে হলেও, এটা কিন্তু কি খুবই হলো? পজিটিভ একটা রেসপন্স। হ্যাঁ, মানে সে রাইট। তোমার প্রতি এত ইন্টারেস্টেড, সে আসলে তোমার সাথে মানে তার এত ইম্পর্ট্যান্ট টাইমের মধ্যে সে তোমার সাথে 1 ঘন্টা স্পেন্ড করতে চায়, জাস্ট টু নো যে তুমি কি জানো, বা তুমি যেটা লিখছো যে আমি এটা এটা জানি, সেটা সে ভেরিফাই করতে চায়। এবং তখন যদি সে তোমাকে বলে যে গো হেড, তুমি অ্যাপ্লাই করো, তার মানে হচ্ছে ইউ ইউ অলরেডি হ্যাভ এ গট, ভেরি গুড চান্স। ইউ হ্যাভ এ ভেরি গুড চান্স। এক্স্যাক্টলি। নর্মালি মানে 100% চান্স আর কি, মানে হুম। এটার মানে। আচ্ছা, এনিওয়েজ, আমরা আসলে এই সাব টপিকগুলো নিয়ে আলাদা আলাদা সেশন করতে পারি, যে কিভাবে প্রফেসরকে মেইল করতে হয়, বা কিভাবে আসলে ভিসা ফেস করতে হয়, বা আম, তোমার ধরো পার্ডিউর যে জার্নিটা পিএইচডির জন্য, মানে ইউএসএ তে মাস্টার্স কমপ্লিট করে কিভাবে টপ একটা ইউনিভার্সিটিতে পিএইচডির জন্য যাওয়া যায়। সো এরকম এগুলো নিয়ে আরও সেশন করতে পারি। বাট থ্যাংক ইউ আজকের সেশনের জন্য, তোমার স্টোরি শুনে অনেক ভালো লাগলো। আমি অনেক ইন্সপায়ার্ড হয়েছি। আমার মনে হয় যে অডিয়েন্সরা অনেক ইন্সপায়ার্ড হবে, এবং তারা হচ্ছে আম, তাদের যে জার্নিটা আছে F1 জার্নিতে, এই এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে পারবে। ওকে, এনি থ্যাংক ইউ সো লাস্ট মাচ। রিমার্ক, মানে কোনো শেষ কোনো কিছু বলার আছে? তো এটুকু বলবো যে এখন অ্যাডমিশন, এখনো অ্যাডমিশন অ্যাপ্লিকেশন উইন্ডো ওপেন আছে। তো বসে না থেকে অ্যাপ্লিকেশন চালায় যাওয়া উচিত, যারা আর কি অলরেডি ফল জার্নিতে আছে। সেশনের জন্য, ফল সেশনের জন্য এখনো কিছু কিছু ইউনিভার্সিটি, হ্যাঁ, অনেক ইউনিভার্সিটি, অ্যাটলিস্ট লাইক ইউনিভার্সিটি মিড র্যাঙ্ক থেকে শুরু করে নিচের দিকের ইউনিভার্সিটিগুলো কিন্তু এখনো ওপেন আছে। এবং অনেক জায়গায় চাইলে ফ্রিতেও অ্যাপ্লাই করা যায়। সো এই অপরচুনিটিগুলো পার্সু করা উচিত। অ্যান্ড যারা অলরেডি ফোর্থ ইয়ারে আছে, তাদেরকে ফলো করা উচিত। যারা এখন অ্যাপ্লিকেশন করতেছে তাদেরকে দেখা উচিত, তাদের সাথে কন্ট্যাক্ট রাখা উচিত। বিকজ দ্যাটস হাউ, মানে শেষ কথা ওইটাই যে আতরওয়ালার সাথে থাকলে আতরের গন্ধ পাবেন, আর যদি ওই কয়লাওয়ালার সাথে থাকেন তো কয়লার গন্ধ পাবেন। তো এক্স্যাক্টলি। এটাই হলো কথা, যে সঙ্গী ভালোভাবে নির্বাচন করা উচিত। F1 জার্নিতে আরেকজন F1 মেন্টর রাখা উচিত হ্যাঁ, সবারই। হ্যাঁ, সবাই একজন আরেকজনকে চেক ইন রাখা উচিত। মানে আসলে যেটা ভালো হয় যে ধরো ভালো ইউনিভার্সিটিগুলোতে তুমি সবসময় ধরো একটা গ্রুপ পেয়ে যাবা। তুমি ধরো আমেরিকার জন্য অ্যাপ্লাই করতেছো, আরেকজন তোমাকে তোমার সাথে বলবে যে আমিও আমেরিকার জন্য অ্যাপ্লাই করতেছি, চল আমরা হচ্ছে লাইক একসাথে একজন আরেকজনকে পুশ করা যায়, রাইট?
রাইট। হ্যাঁ, হ্যাঁ, অলরাইট। ঠিক আছে। থ্যাংক ইউ ধন্যবাদ। সেশনের হ্যাঁ, জন্য। আবার কথা আবার হবে। আবার কথা হবে। আজকে আজকের সেশন এতটুকুই থাকুক। ওকে, হ্যাঁ, বাই। ওকে, ভালো থেকো। বাই।